234 জন হচ্ছে বিএনপির ভাই, বিএনপি ভাইদেরকে খুন করেছে। কোথায় দেখছেন এটা? এটা জামাত শিবিরের ওই যে বলছি না ভাই, আমি আমার শেষ কোথায় দেখছেন আপনি? আমি এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে জানেন? না আমি মিথ্যা তথ্য দিচ্ছি। কোথায় আপনি পত্রিকা কার্ডেন হলে আমি আপনি দেখাই দিতে পারবো। কোন সোর্স থেকে বলেন না? এটা আগেটা তো টিএনই বলছেন, এটা বলেন না কি? গণমাধ্যমের সোর্স থেকে। কোথায়, কিসের গণমাধ্যম? জামাতের গণমাধ্যম? জামপাতা অনলাইন কিসের? ভাই তাহলে আপনি বলেন, আমি না আপনি তো ভুল বলতেছেন। না আচ্ছা ঠিক আছে, আপনি সঠিকটা বলেন তো। আমার বাইরে বলতে দেন, আমরা বলে শেষ করে যাই, আমার সময় দেখে দিই। এটা আপনি ব্যাখ্যা দিতে 274 জন বিএনপি 234 জন। কোথায়? এর সোর্স কি? কে সোর্স হচ্ছে এই, আমি আপনাকে সোর্স দিতে পারবো না, বলেন না আপনি। আমি আপনার লিস্ট দিতে পারবো, কারা কারা হত্যাকাণ্ড শিকার হইছে, প্রত্যেকের নাম পরিচয় বাবার নাম সব দিতে পারবো। ভাই আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আমরা 5 আগস্ট কারা ধরছি, আমরা আরো পাকড়াও করছি, তাই তো? আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজগো ছাড়াইতে, আমরা মাসুদ আপনারা করছি, তাই তো? 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন? আমাদের নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে লন্ডন থেকে, আমরা ঢাকা বা আগারগাঁও নির্বাচন কার্যালয় অফিস থেকেও কিন্তু নির্বাচনের ডেটটা আমরা ঘোষণা করতে পারিনি। যে 2008 সালের মতো করে একটি পাতানো ইলেকশনে আমরা দেখতে পেলাম। খলিল ভাই চাহনিটা কোন দিকে? 100 আসন তো এমনি বেড়ে যায়। তো আমরা তো এখন মানে ওই যে আমার বাইরে মাঝে মাঝে গুপ্ত গুপ্ত বলে, আমরা তো আসল গুপ্তরা এখন এই মাত্র ধরতে পারলাম রে। জুলাই পরবর্তী সময় ওনাদের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দলের, সাবেক আওয়ামী লীগের, সাবেক ছাত্রলীগের, জামাতি, প্রো জামাতি, এক্সট্রা জামাতি, এগুলি মিলে জিলে এনসিপি হয়েছে। আসলে যে দেশে দীর্ঘ 17 বছর হাসিনার মতো নিকৃষ্ট ফ্যাসিবাদ ছিল, সেইখানে আমাদের কিছু কিছু জ্ঞানী গুণীরাও এই ফ্যাসিবাদের একটা ছায়া তাদের মধ্যে পড়ে গেছে আর কি। খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়েছে, এইটাকে একটা দায়িত্বশীল কথা হতে পারে? একটা রাজনৈতিক দলের নেতা কি এটা বলতে পারে? জামাতের আমির তো হেরে গিয়েছিল, তাকে জেতানোর জন্য মানে মিল্টনটার রেজাল্ট তো ঘোষণা হয়ে গেছে, ওনারা জয় উদযাপন করতেছিল। সেখান থেকে মনে করেন যে মানে একটা হস্তক্ষেপের মাধ্যমে তাকে মনে করেন যে আমরা পরবর্তীতে দেখলাম করা হয়েছে। এগুলিও তো মানুষ বাংলাদেশের স্থিতিশীলতার সাথে মেনে নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, নিশ্চয়ই আপনাদের এই মুহূর্তের একদম ফোকাস যে বিষয়টি অথবা আপনারা যেদিকে তাকিয়ে আছেন তা হচ্ছে নতুন সরকার কি কি করছে এবং আপনাদের জনপ্রত্যাশা অনুযায়ী কতটা তারা পদক্ষেপ নিতে পারছে, আর সেক্ষেত্রে বিরোধী দলের বা ভূমিকা কি, এসব বিষয় নিয়ে হয়তো আপনারা আলোচনা করছেন। আমরাও মাই টিভি সংলাপে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির। শিশির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে শিরোনাম দিয়েছি ক্ষমতার রাজনীতি, জনগণের লাভ ক্ষতি। জনগণের লাভ কিংবা ক্ষতি নিশ্চয়ই সেটি বোঝার চেষ্টা করব। প্রথমেই আমি জয়নুল আবেদিন শিশির আপনাকে দিয়ে শুরু করছি। তা হচ্ছে আমরা সরকারের এই জায়গাটি, আপনি সংবাদকর্মীও, সেখান থেকে সরকারের অথবা বিএনপির এই বিজয়কে অনেকে ভূমিধস বিজয় বলে থাকে। তো সেক্ষেত্রে বিশ্লেষকরা তো বলে থাকেন যে ভূমিধস কেবলমাত্র কি বিএনপিরই হয়েছে? জামাত 6 গুণ বেশি ভোট পেয়েছে, আপনারা নতুন দল হিসেবে 7-7টি আসন আপনাদের জায়গায় গিয়েছে। জনপ্রত্যাশার জায়গায় এখন পর্যন্ত যে শুরুটা হলো সরকার এবং আপনারা বিরোধী দলে আছেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। ধন্যবাদ সৈকত ভাই আপনাকে এবং আমার সহ আলোচক আমান ভাইকে, মাই টিভির দর্শক শ্রোতাকে সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখেন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে রেজাল্ট হয়েছে, আমাদের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে 11 দলীয় জোটের মধ্যে। কেউ কেউ হয়তো দেশের স্থিতিশীলতার জন্য এই রেজাল্ট মেনে নিচ্ছেন, বুকে অনেক কষ্ট নিয়েও। কিন্তু আদতে আমরা যেটা বিশ্বাস করি যে 2008 সালের মতো করে একটি পাতানো ইলেকশনে আমরা দেখতে পেলাম। আমাদের প্রশাসন যে মানে আশা দেখাচ্ছে যে সারা দিন তারা হচ্ছে পরিবেশ সুস্থ রাখবে, বিশেষ করে যদি আপনি বাহিনীগুলোর কথা বলেন, ঠিক তারা কথা রেখেছে। সারা দিন তারা পরিবেশ সুস্থ রেখেছে এবং ভোট কেন্দ্র কাউকে দখল করতে দেয় নাই। কিন্তু তারা যেটা আমাদের কথা দেয় নাই, তারা দিনের বেলায় সুস্থ রাখবে, রাতের বেলায় যখন ভোট গণনা হবে এবং ঘোষণা হবে ওই সময় তাদের ভূমিকা কি থাকবে তারা সেটা বলে নাই। এবং যেটা তারা বলে নাই সেই ব্যাপারে তারা কোনো প্রতিশ্রুতি দেয় নাই এবং 2008 সালের মতোই বরাবর ঘটনায় ঘটেছে। আপনি দেখেন, আমরা বারবার এই অভিযোগগুলো করে আসছিলাম
যে 2025 সালের 13ই জুন লন্ডনের যে ডোরচেস্টার হোটেলে যেটা তারেক রহমান সাহেব এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠক, এবং ওই বৈঠকের যে মেইন মানে আপনার মাস্টার মাইন্ড বলতে পারেন বা উদ্যোক্তা খলিলুর রহমান সাহেব, তিনি যে ঘটনাটা ঘটালেন বাংলাদেশে একটি বিরল ঘটনা। আমাদের নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে লন্ডন থেকে। আমরা প্রত্যাশা করেছিলাম বিপ্লবের পরবর্তীতে আমরা সবাই একসাথে বসে সুন্দর একটা ইলেকশন করব, ইলেকশন ডেট এবং নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা ঢাকা বা আগারগাঁও নির্বাচন কার্যালয় অফিস থেকেও কিন্তু নির্বাচনের ডেটটা আমরা ঘোষণা করতে পারিনি। তখন থেকে আমরা বলেছি প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে, ঝুঁকে পড়েছে, এবং তাই হয়েছে। খলিলুর রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে নেওয়ার আগে দেখবেন আমাদের বিএনপির বন্ধুরা যমুনা ঘেরাও করতো নিয়মিত, এবং বিএনপির অ্যাক্টিভিস্ট নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা ইচ্ছে তাই গালিগালাজ করতো। কিন্তু দেখবেন লন্ডন মিটিংয়ের পরে বিএনপির বন্ধুরা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি মানে কথা বলেন না, কুটো কথা বলেন না, ওনারা আর হুমকি ধুমকিও দিচ্ছেন না, একদম ঠান্ডা। তখন থেকে আমাদের সন্দেহ হলো এখানে একটি ক্ষমতা হস্তান্তরের ইলেকশন হচ্ছে, মেকানিজম হচ্ছে। এখানে বাস্তবিক অর্থে যেটা ইলেকশন, যে মানুষের ভোটাধিকার এখানে প্রতিফলন ঘটবে, সেই জিনিসটি এখানে ঘটছে না। তো আমরা তাই দেখলাম খলিলুর রহমান সাহেব উনি নিরপেক্ষ লোক অন্তর্বর্তী সরকারের, এই নিরপেক্ষতার অজুহাতে আমাদের দুজন ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে চলে আসতে হলো। বিএনপির দাবির প্রেক্ষিতে তাদেরকে অনেকটা টেনে হিস্ট্রে নামানো হলো। বিএনপির কোনো কোনো নেতারা বলছেন যে ওরা থাকলে ইলেকশনে যাবে না, ইলেকশন করবে না, সব মানা হলো। কিন্তু এখন খলিল ভাই তো একজন সজ্জন লোক, মেধাবী লোক, বুদ্ধিমান লোক, তো উনি কিভাবে বিএনপির গভর্নমেন্টে আবার ইনক্লুড করলেন? আর উনি কি জনগণের লোক? উনি নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা কি দেখেন, ওনার হাতে হচ্ছে বাহিনীগুলো হচ্ছে ওনার হাতে, উনি ওনাদের ওইগুলোর অভিভাবক। উনি ডিজিএফআই, এনএসআই, পুলিশ, বিজিবি, র্যাব সব কিছু হচ্ছে খলিল ভাইয়ের অধীনে ছিল। খলিল ভাই মানে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী খলিল ভাই ছিল। এখন খলিল ভাইয়ের একটা চাহনিতে তো বিএনপির 100 আসন বেড়ে যায়। খলিল ভাই কিভাবে কোন দিকে চায়, একটা চাহনি কোন দিকে দিচ্ছে, 11 দলের জোরের দিকে দিচ্ছে না বিএনপি জোরের দিকে দিচ্ছে, যদি বাহিনীগুলো বুঝতে পারে খলিল ভাইয়ের চাহনিটা কোন দিকে, 100 আসন তো এমনি বেড়ে যায়। তো আমরা তো এখন মানে ওই যে আমার বাইরে মাঝে মাঝে গুপ্ত গুপ্ত বলে, আমরা তো আসল গুপ্তরা এখন এই মাত্র ধরতে পারলাম রে। তারপরে দেখেন সরকারের যে এখন বর্তমানে আইনমন্ত্রী আসাদ ভাই, তিনিও তো বিএনপির পদ্মারের নেতা ছিলেন, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে এখন জামিন দিচ্ছেন, এগুলো তো প্রত্যাশিত না। আমরা যেটা মনে করছিলাম যে আওয়ামী লীগের মানে বিচারটা নিশ্চিত হবে, ইলেকশনের আগে নির্বাচনে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য অনেক আওয়ামী লীগ নেতাদেরকে জামিন দেওয়া হয়েছে। শিশির, আপনি বেশ কিছু বিষয় বলেছেন, আমি একটু শুনে আসি, তারপরে এই যে আসাদ ভাই প্রসঙ্গ, আওয়ামী লীগকে জামিন প্রসঙ্গ, এটি আপনার কাছে আবার আসবো। আপনি এতক্ষণ যে ইলেকশন নিয়ে বিষয়গুলো বলেছেন, এটি কি আপনার ক্ষোভ থেকে আপনারা বলছেন না আপনাদের ডকুমেন্ট আমরা কোনো কিছু আছে? আচ্ছা দেখেন, আমি একটা জিনিস বলি। জি, বিএনপির বন্ধুরা তো বললো যে ধরেন আমাদের যে দুজন ছাত্র উপদেষ্টা ছিল, ওনারা তো এনসিপি, দুজনের এনসিপি করেন নাই, ছাত্র প্রতিনিধি, তারা থাকলে ইলেকশনটা নিরপেক্ষ হবে না। কিন্তু খলিল ভাইয়ের ব্যাপারে তাদের অভিমতটা কি? খলিল ভাই এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন, লন্ডনে একটা মিটিং করাই দিলেন, তারপর থেকে বিএনপি চুপ হয়ে গেল। তাহলে আপনি কি মনে করেন এটার যৌক্তিকতা নাই? এবং আমরা তো দেখলাম নির্বাচনে ভোট গণনা এবং যৌক্তিকতা মেনে তো আপনারা নির্বাচন করলেন, এই জায়গা তো ফেয়ার হয় নাই। কিন্তু ইলেকশনে যে ভোট গ্রহণ, জি, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে প্রক্রিয়া। হ্যাঁ, ভোট গ্রহণটা, কিন্তু আপনি গণনা এবং ঘোষণা এই জায়গায় তো আমরা এখনো তো আমাদের আমরা যদি এটা যদি মানতামই, তাহলে তো 30টা আসনের ব্যাপারে তো আমরা আদালতে যাইতাম না। জি, আমি আমানুল্লাহ আমান আপনার কাছে আসি। আল্লাহ, রোজা রমজানের দিন ভাই ডাকলেন, আসলাম, ভাই যা বললেন শুনলাম। আসলে যে দেশে দীর্ঘ 17 বছর হাসিনার মতো নিকৃষ্ট ফ্যাসিবাদ ছিল, সেইখানে আমাদের কিছু কিছু জ্ঞানী গুণীরাও এই ফ্যাসিবাদের একটা ছায়া তাদের মধ্যে পড়ে গেছে আর কি। অনেক সময় দীর্ঘ পথ চলা একসাথে ছিল আর কি, যার কারণে ভাই এই যে যদিও এনসিপির যারা একটি নতুন রাজনৈতিক দল, এরা তো আসলে জন্মগতভাবে এনসিপি না, কোনো দলই জন্মগতভাবে একটা দল না। ওনারা জুলাই পরবর্তী সময় ওনাদের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দলের, সাবেক আওয়ামী লীগের, সাবেক ছাত্রলীগের, জামাতি, প্রো জামাতি, এক্সট্রা জামাতি, এগুলি মিলে জিলে এনসিপি হয়েছে। নির্বাচন নিয়ে উনি যে কল্পকাহিনী বললেন, ঠিক আছে, ভালোই লাগলো শুনতে আর কি। ভালো লাগবে না কারণ আসলে খারাপ লাগার কোনো সুযোগ নেই, এগুলো আপনার শুনতে হবে, ঠিক আছে, এটাই বাংলাদেশের মানে ক্যারেক্টার।
তারেক রহমান এবং এই ক্যাবিনেট গঠন করার পরে যে ইতিবাচক কাজগুলি মানে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে যে ইতিবাচক কাজগুলি শুরু হয়েছে সেগুলির প্রশংসা বা সাদাকে সাদা বলার মানসিকতা ওনাদের মধ্যে দেখবেন না। ওনারা তো এতটাই অর্বাচীন যে ওনারা মানে যদি 5ই আগস্টের পর একটি নির্বাচন হতো দ্রুততম সময়ের মধ্যে, কারা সবচেয়ে বেশি লাভবান হতো? এনসিপি লাভবান হতো। মানে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা দল, তারা কিন্তু সবচেয়ে লাভবান হতো। তাদের এই যে মুরব্বিয়ান ইকরামরা যারা জামাতের আছে, তারা যে কতভাবে তাদেরকে মানে চোরের বলছে চুরি করতে, গৃহস্থের বলছে সজাগ থাকতে, তাদেরকে যে এই যে নিজেদের ছায়াবৃত্তির মধ্যে রেখে যে ভুল পথে পরিচালিত করতে, যে আজকে যে এনসিপি যে শেষ, এটা ওনারা এখন উপলব্ধি করতে পারে না। নির্বাচন যদি যত দ্রুত হতো এনসিপি তত লাভ ছিল। বিভিন্ন কথা, বিভিন্ন শব্দচয়ন, মনে করেন বিভিন্ন আধিক্যতা দিয়ে নির্বাচনকে পেছাইতে পেছাইতে এনসিপির এমন একটা পচানোর জায়গায় নিয়ে গিয়া যে তাদের বাইরে যার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, এমন একটা জায়গায় রেখে তারপর নির্বাচনে জামাত মনে করেন যে আর মপটপ করলো না, নির্বাচন মেনে নিল। এখন এই নির্বাচন পরবর্তী সময়ে যে সমস্ত বুলি ওনারা শিখিয়ে দেয়, সেখানে বুদ্ধি নিয়ে দরবারে যায়, ফুরিয়ে গেলে কোথায় পায়, এগুলি যে ভাইরা শিখিয়ে দিচ্ছে ওইগুলির মধ্যে আছে। ঠিক আছে, জামাত তার ইতিহাসের সবচেয়ে বেশি, আপনি যেটা শুরু করলেন যে তারা আগের যে কোনো ভোটের চেয়ে তারা যে 6 গুণ বেশি পেল, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। আর এবার বিএনপি তো মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এদেশে আরো ক্ষমতা আসছে। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। তো এটা তো এমন না যে ভোট করে একটা অস্বাভাবিক রেজাল্ট হয়ে গেছে, বরং জামাত এনসিপি জোটের যে ভোট পাইছে সেটা একটা অস্বাভাবিক ঘটনা বাংলাদেশে। যে বাংলাদেশের ইতিহাসের যারা বাকে বাকে ইতিহাসের বিরুদ্ধে করছে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে করছে, যারা কিনা 5ই আগস্ট পরবর্তী সময় তাদের সাথে যে 90 এনসিপি যুক্ত হয়, তারা মনে করেন যে কোনো জায়গায় নিজেদের লোকের, নিজেদের মতের, নিজেদের পথের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে মবক্রেসি করে না। ন্যূনতম ন্যায় নীতির মানদণ্ড তাদের মধ্যে নাই। এরা এতগুলি ভোট পাইছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা অস্বাভাবিক ঘটনা। বরং বাংলাদেশের সাধারণ মানুষ দেশের স্থিতিশীলতার স্বার্থে এটা মেনে নিয়েছে যে একটা অস্বাভাবিক ঘটনা। আমরা বরং এটা দেখছি যে জামায়াতের আমির এবং নাহিদ ইসলামকে জেতানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী অযাচিতভাবে বিরোধী মতের প্রার্থীদের উপর হামলা করেছে, সেন্টারে মনে করেন এজেন্টদেরকে থাকতে দেয় না, একটা মনে করেন ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এমনকি জামায়াতের আমির তো হেরে গিয়েছিল, তাকে জেতানোর জন্য মানে মিল্টনটার রেজাল্ট তো ঘোষণা হয়ে গেছে, ওনারা জয় উদযাপন করতেছিল। সেখান থেকে মনে করেন যে মানে একটা হস্তক্ষেপের মাধ্যমে তাকে মনে করেন যে আমরা পরবর্তীতে দেখলাম করা হয়েছে। এগুলিও তো মানুষ বাংলাদেশের স্থিতিশীলতার সাথে মেনে নিয়েছে। খালি স্থিতিশীলতার সাথে আপনারা 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের স্থিতিশীলতার সাথে কি করছেন এই প্রশ্নটা করি। একটা ঘটনা দেখাতে পারবেন যে দেশের দায়িত্বশীলতার স্বার্থে, বরং বিএনপি দায়িত্বশীলতার স্বার্থে কাজ করছে। এই ৫৫ নির্বাচন নিয়ে উনি যে কথা বলেন এটার এই ব্যাখ্যা। এরপরে ইউনূস সাহেবকে তারেক রহমান এবং বিএনপি গালাগালি করছে দায়িত্বশীল জায়গা থেকে, এটা উনি কোথাও দেখাতে পারবেন? ইউনূস সাহেব প্রথম মনে করেন 5ই আগস্টের পরে তারেক রহমান বলেছেন যে এই সরকার বাংলাদেশের গণঅভ্যুত্থানের ফসল, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে, বহুবার বলছে। এবং ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলগুলোই সেই সরকার বাংলাদেশের স্বার্থে কথা বারবার বলা হয়েছে। উনি বলতেছেন ইউনূস সরকার নাকি প্রতিদিন বিএনপি গালাগালি করতো। যাই হোক, খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়েছে, এইটাকে একটা দায়িত্বশীল কথা হতে পারে? একটা রাজনৈতিক দলের নেতা কি এটা বলতে পারে? খলিলুর রহমানের চাহনিতে 100 আসন এদিক সেদিক হয়ে যেতে পারে, এটা বলে তো উনি বাংলাদেশের নাগরিকদেরকে এবং যারা ভোটাধিকার প্রয়োগ করতেছেন তাদেরকে সরাসরি অপমান করলেন। কেন এটা কি তাইলে তো নির্বাচনের দরকার ছিল না? আপনার এই কটা আমার এই কটা ভাগ করে দিলে হতো। বাংলাদেশের মানুষ যে ভোট দিচ্ছে, এই যে হাসিনার সাথে থাকতে থাকতে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রক্রিয়া, এই কথার মাধ্যমে বোঝা গেল যে মানুষের গণমানুষের ভোটে বিশ্বাসী না। যে আমি যখন নির্বাচনের ফলাফল নিয়ে শিশির যখন অভিযোগগুলো করলো, আমি কিন্তু বলেছি যে ডকুমেন্টস আছে কিনা, তিনি জবাব দিয়েছেন। আপনিও জামাতের আমির এবং নাহিদের আসন নিয়ে আপনারা যে অভিযোগগুলো করছেন সেটিও কি ধারণার ভিত্তিতে? এটির ব্যাপারে কোনো ডকুমেন্টস তো আমরা এখনো ডকুমেন্টস তো ওনারটাকে দেখাইছে আপনাকে? উনি যে কোনটাই না, আদালতে গেছি, আদালতে গিয়েছে, তারা আদালতে গিয়েছে। অস্বাভাবিক ইস্যু আমাদের লোকজন তো আদালতে গিয়েছে। আদালত আমাদের সবারই, আদালত তো এনসিপিরও না বিএনপিরও না। বিষয় হচ্ছে আমাদের ঢাকা 15-তে যে লাঠিচার্জ করা হয়েছে নির্বিচারে, সেটা তো আপনার ডকুমেন্টসই আছে, সেটা ডকুমেন্টস তো পাবলিকলি আছে, মিডিয়ায় আছে। নাহিদ ইসলামের এখানে যে কি হয়েছে সেটা তো পাবলিকলি আছে। যে দেখা গেছে আমাদের 100-150 লোক এক জায়গায় জড়ো হওয়া, বিনা কারণে গিয়ে সেখানে আমাদের শাকিল মোল্লা, আপনার থানা যুবদলের কনভেনার, তাকে কি নির্বিচারে পেটানো হয়েছে। সুতরাং এগুলিও আমরা মেনে নিয়েছি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে। আপনি নিজে যে
যতটুকু আমি চাইছিলাম না রোজা রমজানের দিন ভাইয়ের কথা প্রথমে, কিন্তু উনি এমন ভাবে বলতেছিলেন বাংলাদেশের ইতিহাসে এত সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন গতকালকে আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি সে বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জামাতের তো সবচেয়ে বড় আইডেন্টিটি, সবচেয়ে বড় ব্র্যান্ডিং করে আল্লামা সাইদির দিয়ে, তার ছেলে এই কথা বলছে। এবং জামাতের নেতারাও নির্বাচন প্রক্রিয়ার কিন্তু তা সে বলছেন যে সুষ্ঠু হয়েছে, ভোট গণনার ক্ষেত্রে অভিযোগ যারা 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত যাদের রাজনীতির একমাত্র স্টাইল হচ্ছে মবক্রেসি, তারা কেন এটা মেনে নিল? হ্যাঁ, এই যদি মানে গুণা, তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শব্দ চায় না, যে একটু আগে বললাম না সেখানে বুদ্ধি নিয়ে দরবার যা ফুরে গেল কথা হবে, এগুলো ওনাদেরকে শিখিয়ে দিয়েছে মুরব্বীরা। নিজেদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে। শিশির ভাই ওইদিকে মনোযোগ দেন, যে একটা পলিটিক্যাল দল হিসাবে কিভাবে নিজেদেরকে গড়ে উঠবেন সেদিকে মনোযোগ। জামাতের পরামর্শ চললে বাংলাদেশের মানুষ যেরকম দেখেন, আপনাদের মধ্যে যারা কিছু কিছু খুবই মনে করেন যে যারা ওই রকম দক্ষ, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তাসনিম যাদের মতো অনেকেই আপনাদের ছেড়ে কেন চলে গেছে? কারণ আপনারা বায়াস্ট হয়ে যাচ্ছেন কোনো দিকে, আপনাদের স্বকীয়তা হারিয়ে ফেলতেছেন। সেই জায়গাগুলি পুনরুদ্ধার করেন, লাভবান হবেন, দেশেরও লাভ হবে। জি, ধন্যবাদ। শিশির, আপনার কাছে। যে আমান ভাই যে জিনিসটা বললো স্থিতিশীলতার জন্য, মানে আমরা কি করছি দেশে 5 তারিখের পর থেকে মবক্রেসির অভিযোগ, মবক্রেসি করছি, স্থিতিশীলতার জন্য আমরা কি করছি। আমি আমান ভাই একটা ডাটা সায়েন্স বলি। ডাটা সায়েন্সটা হচ্ছে আমাদের এই যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, টিআইবির রিপোর্ট অনুযায়ী কিন্তু সহিংসতা এবং মব হত্যাকাণ্ড এর জন্য 91% জন্য দায়ী হচ্ছে বিএনপি, 7% জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ, 3% জন্য দায়ী হচ্ছে জামাত, 1% জন্য দায়ী করছে এনসিপিকে। এনসিপি যে 1% জন্য দায়ী, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, জাতির কাছে ক্ষমা চাই। 1% আমাদের দায়ী হওয়া উচিত হয় নাই। আর 91% হচ্ছে দায়ী হচ্ছে বিএনপি। এটা হচ্ছে ডাটা সায়েন্স টিআইবির রিপোর্ট। আপনারা যদি অনলাইনে বানান বিভিন্ন সংস্থার নাম দিয়ে, ওইটি আমি টিআইবির কথা বলছি। টিআইবি আপনি গুগল করে নিয়েন, বা আপনি তো পড়াশোনা জানার লোক, আপনি চাইলেই পারবেন, নিউজে আছে। আর যদি আপনি দেখেন টোটাল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে দলীয় কোন দলে, 234 জন হচ্ছে বিএনপির ভাইদেরকে খুন করেছে। কোথায় দেখছেন এটা? এটা জামাত শিবিরের কিছু বলছি না ভাই, আমি আমার শেষ কোথায় দেখছেন আপনি? আমি এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে জানেন? না আমি মিথ্যা তথ্য দিচ্ছি। কোথায় আপনি পত্রিকা কার্ডেন হলে আমি আপনাকে দেখাই দিব। কোন সোর্স থেকে বলেন না? এটা আগেটা তো টিআইবি বলছেন, এটা বলেন না কি? গণমাধ্যমের সোর্স থেকে। কোথায়, কিসের গণমাধ্যম? জামাতের গণমাধ্যম, জামপাতা অনলাইন, কিসের? ভাই তাহলে আপনি বলেন, আমি আপনি তো ভুল বলতেছেন। না আচ্ছা ঠিক আছে, আপনি সঠিকটা বলেন তো। আমার বাইরে বলতে দেন, আমরা বলে শেষ করে যাই, আমার সময় দেখে দিই। এটা আপনি ব্যাখ্যা দিতে 274 জন বিএনপি 234 জন কোথায়? এর সোর্স কি? কে সোর্স হচ্ছে এই, আমি আপনাকে সোর্স দিতে পারবো না, বলেন না আপনি। আমি আপনার লিস্ট দিতে পারবো, কারা কারা হত্যাকাণ্ড শিকার হইছে, প্রত্যেকের নাম পরিচয়, বাবার নাম সহ দিতে পারবো। আমরা একটু শুনি, আমাদের বিরতির ফাঁকে আপনি সুযোগ থাকলে আপনি দেখাবেন। আমি শুনি আপনার কথা এখন। এই যে ধরেন আপনার বাংলাদেশে যেটা আমরা যে কালচারটা দেখলাম, নারী রাজনৈতিক কর্মীদের উপরে সহিংসতা, এটা কারা করলো? এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উপরে নৃশংস হামলা করেছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু নারী রাজনীতির উপরে কিন্তু এইভাবে কিন্তু সহিংসতা করে নাই। এটা বিএনপি করে নাই। এবার এই সহিংসতাটা কি, এটা কি মবক্রেসি না? আপনি দলীয় কোন দলে নিজের এক ভাই আরেক ভাইকে খুন করতেছেন, দলীয় ভাইকে খুন করতেছেন, ওইটা বড় করে দেখতেছেন না। আর আমি যখন গণতান্ত্রিক আন্দোলন করি সেটা হয়ে যায় মব। আমি যখন কোনো আমার মানে আপনার খুনিদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের গ্রেপ্তারের দাবিতে আমি আন্দোলন করি, আওয়ামী লীগের যখন খুনিরা বিভিন্ন জায়গা থেকে আস্ফালন দেয়, তাদেরকে ধরে থানায় নিয়ে আসি, এটা মব হয়ে যায়। কে ধরে থানায় নিয়ে আসছে? ভাই আপনার গল্পগুলি আমার খুব ভালো লাগতেছে। আপনারা একবার দুইবার থানায় গেছেন চাঁদাবাজগো ছাড়াইতে, 5 তারিখের পরে আওয়ামী লীগের এদেরকে ধরার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাড়া আপনি একটা উদাহরণ দেন না কারা ধরে আনছেন? আইসা টেলিভিশন টক শো এভাবে কথা বলতেছেন, কাকে ধরে আনছেন? একমাত্র বিএনপি করছে এগুলি। তো বিএনপি করলে এটা কি হবে? তাহলে আমরা কি এটা না, বিএনপি যে দলীয় কোন করলো, এটা মব হবে না? কিসের দলীয় কোন করছে? আপনি তথ্য দিতে পারবেন? বিএনপি দলীয় কোন হয় নাই, ভুল তথ্য হয় নাই।
ভুল তথ্য দিবেন না। দলীয় কেন্দ্র খুলে হয় না? বলেন, নাম বলেন না। 240 জন যে বলেন, 240 জন বলেন, 10টা নাম আমি বলেন না। 10টা কেন? আপনি কি এটা কি আজকে নতুন নাকি? আমি 234 জন বলছি এবং দায় নিয়ে বলতেছি। কিসের দায় নিয়ে বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি মিথ্যা তথ্য দিছেন। না, আমি মিথ্যা তথ্য দিই না। শুনেন, আমি আপনাকে বলি, আপনি তাহলে বলেন যে বিএনপি দলীয় কেন্দ্র খুলে হয় নাই। দলীয় কেন্দ্র তো আপনাদের মধ্যে মারামারি না। না, আপনাদের আমাদের সেন্ট্রাল কয়জন অফিস খুলেছি বলেন? কে আমাদের খুলেছে? মধ্যে কয়জন খুলেছি? 11 দলীয় কার মধ্যে আরে খুলেছি? ভাই, আপনি লোক আছেন 13 জন সেন্ট্রাল অফিসে প্রতিদিন চুলাচুলি করেন। আপনার দলীয় কেন্দ্র হয় না? আপনার এত সাধু, সবাই মব আমি তো বলি না যে সাধু, মানুষের আমি খুন বলছি করে আপনাকে। ফেলেন, তাই এটা আমি বলি না। মব বেশি বড় নাকি খুন করা বেশি বড়? আরে ভাই, কি কথা বলতে উল্টাপাল্টা বলতে কথা ও বলতেছেন। আচ্ছা, গণতান্ত্রিক আন্দোলন করলে মব হয়ে যায় আর মানুষ খুন করলে কিসের এটা কি গণতান্ত্রিক হয়? আন্দোলন করছে? কিসের গণ? হ্যাঁ? 5 তারিখের পর থেকে আচ্ছা, এই পর্যন্ত মব মানে কি? এই শুনেন, মব মানে কি? শুনেন। আমার ব্যাখ্যা দেন না, আপনি দেখি ব্যাখ্যা শুনি। আপনার কাছ থেকে তো আমি আপনি কেন আমার কাছে বিএনপির কাছ থেকে আমরা একটা মবের সংজ্ঞাটা শুনি আর গণতান্ত্রিক আন্দোলনের সংজ্ঞাটা শুনি একটু। মব হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনাদের মতের বাইরে গেলে হ্যাঁ। আপনার উদ্দেশ্য প্রদীত ভাবে যে একটা পরিস্থিতি তৈরি করেন, সেটা হচ্ছে মব। আচ্ছা, আর আপনাদের ইসির সামনে যে ঋণ খেলাপিদের জন্য যে নমিনেশন কে বলছে ঋণ গেলেন, খেলাপি? না জানি- ওটা কি মব না গণতান্ত্রিক আন্দোলন? ঋণ খেলাপির জন্য কি করছে? কে বলছে? না, এটা কি ছিল? ইসির সামনে আমরা গেছি, চারটা স্পষ্ট দাবি দেওয়া ছিল। আমরা পরে ইসির সামনে গেছি, পরে আমাদের আগে। বললেন মব। পরে না আপনারা যখন ইসির সামনে গেলেন, আপনারা বলেন এটা গণতান্ত্রিক আমরা চারটা আন্দোলন। দাবি নিয়ে গেছি তো, আমরা পরে কি না নিয়ে গেছি? দাবি না, পরে না। আমরা ইসির সামনে কি নিয়ে গেছি? আমরা দাবি নিয়ে যাই নাই। আমি তো আপনার ইসির বিষয় আমরা বলি না। স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইসির সামনে গেছিলাম, তখন আপনারা আপনাদের দলীয় পেজ থেকে অ্যাক্টিভিস্ট দিয়ে আমাদেরকে মব বলছেন। ঠিক আপনারা ইসির সামনে গেলেন, তখন কেন আমরা জাতীয় নির্বাচনের সামনে আগে স্থানীয় নির্বাচন হবে কেন? সেটা তো অযৌক্তিক। এটা বাংলাদেশের মানুষ এখন প্রমাণ আসেন, করেছে। এখন আসেন, এই আমান ভাই সুন্দর একটা কথা বলছি। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছি, সেটাও গণতান্ত্রিক হয়ে যায়। আর ওনারা স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেন প্রশাসন। এটা কোন ধরনের ভাই গণতান্ত্রিক আচরণ? তাহলে কি গণতন্ত্রের জন্য জীবন দিলাম, গণতন্ত্রের জন্য ইয়ে করলাম, 2 মাসের কারা মধ্যে জীবন দিলে দিচ্ছে? সম্ভবিত গণতন্ত্রের জন্য 6টা আপনারা আমাদের সিটিতে জীবন আপনারা দিচ্ছেন। অলরেডি স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ দিলেন। আগে কারা ছিল? সম্পূর্ণ দলীয় লোক। আগে কারা ছিল? মানুষ তো জামাতের NCP শিক্ষিত ছিল। নিরপেক্ষ লোক, আগামী নিরপেক্ষ লোকও দিতে পারতেন। শুনেন ভাই, এটা রেগুলারলি ঝগড়া হয়ে যাচ্ছে। কথাটা শুনেন আগে। আপনি প্রশাসক দিতে আমি- পারতেন। আমি- 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 প্রশাসক দিতে আমি- পারতেন। আপনার দলীয় লোক দিছেন। শুনেন। আপনার দলীয় লোক দিছেন। আমি আপনাদের আমি দিছেন। আপনার প্রশাসকের ব্যাপারটা একটু শুনি। জি, বলেন। আপনার প্রশাসক ব্যাখ্যা তো একটা দিবে বিএনপি। আরে কথা শুনেন না, কেন ব্যাখ্যা দিবে? যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কেউ জনপ্রতিনিধি ছিল, কেউ জনপ্রতিনিধি ইলেকশন করছে, হয় না, তারা পাবলিকের সাথে কানেক্টেড। আপনি আমলাদের চেয়ে জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণ বেশি করতে পারে না আমলারা বেশি করতে পারে? আপনি সেই জন্যই দেওয়া হয়েছে। আপনার নির্বাচন না নিয়ে আপনার প্রশাসক দিলেন কেন? আমরা তো নির্বাচন করতাম, আমরা জিততে পারতাম। এতদিন কারা ছিল? এখন আপনারা তো এতদিন কারা ছিল? আপনার জামাত আর এনসিপি দেওয়া তো। শুনেন, মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে শুনেন, মোটা মোটা অঙ্ক। এই শুনেন, গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে আসিফ মাহমুদ কত টাকা নিছে এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত? এই যে মনে করেন টিউশনি করে চলা ছেলেরা যে আঙ্গুল ফুলে কলা গেছিল, এগুলি সব হিসাব বাংলাদেশ হবে। হিসাব নেন আপনারা। এগুলি সব হিসাব হবে। না, আপনারা হিসাব নেন ঠিক না। আছে? আমরা তো চাই আপনারা মানে অবশ্যই হিসাব হবে। আপনারা অনলাইন মব না প্রত্যেকের করে, হিসাব হবে। অনলাইন মব না করে আপনারা আইনগত ব্যবস্থা নেন। অনলাইন আপনারা মবের তো জনক তো ভাই জামাত এনসিপি। আর আপনারা কি তো অনলাইনে বলতেছেন? মব করেন, আপনারা তো কারা? অনলাইন মব করেন, বড় স্ট্যাটাস একটা দেন, এটা দিয়ে আবার নিউজ বানায়, আমি এটা নিয়ে আমি আন্দোলন করেন। এই স্থানীয় সরকারের নির্বাচন এই মুহূর্তে না দিয়ে শিশিরের প্রশ্ন ছিল যে প্রশাসক কেন নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি বেশ কিছু বিষয় বলছিলেন, সেখানটায় যদি আপনি, এবং নারীদের উপর সহিংসতার অভিযোগ এনেছিলেন শিশির এর আগে নির্বাচন পূর্ববর্তী সময়ের। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে প্রশাসকের বিষয়টি যে কথা হলো আর কি, এর আগে যারা ছিলেন তারাও তো কেউ নির্বাচিত না, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। একটি সরকার দীর্ঘ এত বছর পরে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার এসেছে, এবং ওনারা যেটা বলেন একদম মুখস্থ। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে জামাতের নিজস্ব চেষ্টায় এবং এনসিপিকে ব্যবহার করে, আপনার এনসিপির ভিতরেও তো অনেকে মনে করেন জামাতের বিসি এরা আছে, এরা সরাসরি জামাত করে, শিবির করে। একটি নতুন দল হলে বিভিন্ন দল থেকে আসে, এখনো জামাত শিবির করে, জামাত শিবিরের পারপাস সাত করে, এরকম বহুত লোক এনসিপিতে আছে। ঠিক আছে, এদের এই সম্মিলিতভাবে আপনার ডিসিএসপি নিয়োগ, বিভিন্ন জায়গায় নিয়োগে জামাত যে তাদের লোক বসানোর জন্য কতটা মরিয়া ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে, আপনারা সাংবাদিকতা করেন, আপনারাও জানেন। এবং এই যে ওনারা যে আজকে খুব কষ্টটা লাগছে অন্তরে যে আর এই প্রশাসকগুলোকে সরিয়ে দেওয়া হলো কেন, এরা প্রত্যেকেই তাদের নিয়োগকৃত কে কারো কাছ থেকে আর্থিক সুবিধা নিছে, অথবা কেউ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ছিল। এটা কি ব্যক্তি না দলীয়ভাবে এনসিপি কি মনে করছেন? এরা তার প্রত্যেককে নিয়োগের বিষয়ে তারা নিজস্ব স্টাইলে, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কারণে নিয়োগ দিয়েছিল এই প্রশাসকদেরকে। এখন একটি গণতান্ত্রিক সরকার আসছে, আজকে মনে করেন যদি শিশির ওভারঅল আপনি এর আগে বিরতির আগে একজনের নাম বলেছেন যিনি হয়তো স্থানীয় সরকারের উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, তো সেটি কি দায়ভার এনসিপির উপর বর্তায় না ব্যক্তিকে আপনি দিচ্ছেন? না, আপনি এখানে তো যারা
দায়িত্বশীল জায়গায় ছিল, যারা চেয়ারে ছিল, তাদের তো অবশ্যই তাদের উপর দায়ভার বর্তায়। এবং তারা যে এই বসানোর বিষয়ে যে হস্তক্ষেপ করেছে, গাজীপুরের একটা ঘটনা, তার এপিএস এর মাধ্যমে যে টাকার লেনদেন হয়েছে, এগুলি বহুত সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। বহুত যারা প্রথিতযশা সাংবাদিক তারা বলেছে যে কয় টাকা চেয়েছে, এবং সেই ব্যক্তির কাছে টাকা যাওয়ার পরে সে সঠিক সময় টাকা দিতে পারে না, তার মা অসুস্থ, যার কারণে সেটা আবার আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়েছে যে না ওই দিবে 20 কোটি, তোমার দিতে 30 কোটি। এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। সেগুলো যদি মিথ্যা হতো, মনে করেন আসিফ মাহবুব সৈকত আমার বিরুদ্ধে এই কথা বলতেছে যে আমি এই টাকা চাইছি, তাহলে আমি কেন প্রতিবাদ করলাম না, আমি কেন সেটা আইনের আশ্রয় নিলাম না? তারা তো তখন চেয়ারে ছিল। তো এখন এদেরকে সরিয়ে দেওয়ার কারণে খুব কষ্ট লাগতেছে। এখন একটা সরকার, রাজনৈতিক দল ওনারা আসলো, ওনার যদি অর্গানগুলি ওনার কথা না শুনে, ওনার তো চালাতে কঠিন হয়ে যাবে। এখন একজন আমলা যে পাবলিকের সাথে কানেক্টেড না, যে পড়ালেখা করছে, বিশেষ ক্যাডার হয়েছে, তার সে আব্দুল সালাম কি পাবলিকের সাথে বেশি কানেক্টেড না? নিশ্চয়ই। তার দিলে এত এমন কি একটা অসুবিধা হয়ে গেছে যে কেন সুবিধার বিষয় না, আমি একটা নির্দিষ্ট সময় পর শুনেন, তার একটা স্টেবিলিটি সরকার গঠন করার পরে তার তো একটা স্টেবিলিটি দরকার আছে। এখন পর্যন্ত নারী সংসদ সদস্য যারা ছিল, উচ্চকক্ষ, এই সেই অনেক কিছুই হয় না, ক্যাবিনেট কি বলে এটা প্রথম অধিবেশনও বসে না। এর আগে আপনি স্থানীয় সরকার নির্বাচনে চলে যাবেন। মানে এই যে একটা মানে শয়তানি তত্ত্ব এটাকে বলে আর কি, ঠিক আছে? যে স্থিতিশীলতা ভালো লাগে না। কিছু মানুষ সরকার মানে একটা দেশে থাকে যে যারা সবসময় একটা পরিস্থিতি থাকলে তাদের মূল্যায়ন হয়, একটা পরিস্থিতির কারণে তাদের মূল্যায়ন হয়, তাদেরকে মানুষ ডাকে, তাদের পরামর্শ নেয়, তারা প্রাসঙ্গিক থাকে, এই কারণে তাদের স্থিতিশীলতা ভালো লাগে। ধন্যবাদ জয়নুল আবেদিন শিশির। আমি একটু সুনির্দিষ্টভাবেই আসি, সেটি হচ্ছে যে আপনার কি এখান থেকে কোনো শঙ্কা যে জামাতের আমিরের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি উত্তরের এখন মেয়র, প্রশাসকে নিয়োগ দিয়েছেন, তো তিনি যদি সব জায়গায় সকল এই এলাকাগুলোতে তার সেবাগুলো সিটি কর্পোরেশনের দেন এবং সুষম বন্টন করতে পারেন, তাহলে তো শঙ্কার বিষয় কি থাকার আর কথা? আরেকটি বিষয় হচ্ছে যেমন সালাম ভাই একটা শব্দ চয়ন করছে, শয়তানি। ঠিক, আমিও বলবো এই শব্দটা প্রয়োগ করতে চাইছেন। বিএনপি শয়তানি এটা দেখবেন যখন অভ্যুত্থান পরবর্তীতে যখন নতুন সরকার মানে অন্তর্বর্তী সরকার আসলো, তখন বিএনপি সহ সব দলকে বলা হলো স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা পালাই গেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান পালাইলো, জেলা পরিষদ বলছে সকলে। আমি শেষ করি ভাই, আপনি তো সব কথা ভাই আপনি বলেন, আমি বলবো না। আপনি কি একটু শুনি, এরকম যদি ভাই কথা বলতে করেন তাহলে কথা কেন বলতেছেন? আপনি বললে হবে, আপনি বললে হবে। আমি শেষ করি। আমি তাহলে বিএনপি সব দল বলা হলো, কে বলছে? আমি শেষ করতে পারি না। বলেন আপনি, বলেন সেন্টেন্স শেষ করতে না, আপনাকে বলেন, আপনি সময় আপনি বলবেন, আমার সময় আপনি বলবেন, তাহলে তো আপনি তো একদম অব্যাহতভাবে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। তাহলে ভাই আমি একটু শুনে আসি, তারপর আপনি মানে টলারেন্সই নাই, কোন জায়গায় গ্যাপ বললেন সেটি আপনি অব্যাহতভাবে ভুল বলতেছেন কেন ভাই? আপনি বলেন 240 জন মেরে ফেলছে। আপনি পাবলিক ডিবেট কিভাবে করবেন এটা যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তো সমস্যা। আমরা ডিবেট করতে করতে এই জায়গায় আসছি, এজন্য ভুল। আপনি যদি আপনি ধৈর্যশীল লোক না হন, আপনি আপনি তো ফ্লোর পাবেন, আপনি তো ফ্লোর পাবেন। আমি ভুল কথা বলতে বলি আপনি তখন ধরবেন তো। আপনার এই কথা তো একটু কাট করে পাঠাইবেন, এই যে অনলাইন মবক্রেসি আপনারা তৈরি করেন, তাহলে আপনি ভুল বলতেছেন কেন? তাহলে আপনি শুধু ওনার সাথে এককভাবে তো শুরু করতে পারতেন, তাহলে আমার সাথে বসছেন। আমি একটু শুনে আসি। আমি তো আপনার বলি নাই যে আপনি আপনার কথার সময় আমি ইন্টারভিউ করি নাই, আমি বললাম যে আমার কথাটা শেষ করি। ঠিক আছে, উনি শুনি, এরপরে আমার আপনার কাছে আমি উনি বা শুরু থেকে বলতেছে। আমান ভাইয়ের সাথে তো আমার এই ধরনের মানে তর্ক বিবাদ চাই না। যদি উনি কথা বলতে না দেয় তো বলবো না, কথা সমস্যা নাই। জি বলেন, ওনারা ক্ষমতা আছে, ওনারাই বলবো। না 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 না, শিশির বলেন, ওনারা ক্ষমতা আসছে, ওনারা বেশি কথা বলবে, বলুক, এককভাবে ওনাদেরকে নিয়ে শুরু করেন, তাও সমস্যা নাই, দরকার আছে নাকি? জি শিশির বলেন। আওয়ামী লীগ তো 17 বছর কথা বলতে দেয় নাই, আমরা কি মরে গেছি নাকি? আমাদের কিছু ভাই শহীদ হয়েছে, আরো কিছু লোক কথা বলবে না, কেউ শহীদ হবে, সমস্যা নাই। কারা শহীদ হয়েছে আপনার? শুধু বিএনপি শহীদ হয়েছে, বিএনপি ডাকে এদেশে শুধু জামাত করেন, এটা বোঝা গেছে। এনসিপি নাম দিয়ে আসছেন কেন? আপনি যেটা সরাসরি বলেন, আপনারা তো অসহযোগ আন্দোলন দিছিলেন, অসহযোগ আন্দোলনে সরকার পতন হয়েছে, তাই না? আমার ওনার কথা শুনি। অসহযোগ আন্দোলন শিশির এখন বলেন। দেখেন, তখন বলা হলো যে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সরাসরি বললেন যে না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ওনারা মানবে না। তখন বলা হলো দলীয় লোকদেরকে থেকে প্রশাসক দেওয়া হোক, বিএনপির থেকে দেওয়া হোক, এনসিপি থেকে দেওয়া হোক, জামাত তো সব দল থেকে দেওয়া হোক। এ নিয়ে কিছু ছোট ছোট মিটিং হয়েছে, বিএনপি সেটাও মানলো না, দলীয় লোকদেরকে প্রশাসক দেওয়া যাবে না, যারা দল করে বললো শুধুমাত্র যারা আমলা আছে তাদের থেকে দেওয়া হলো। ঠিক আমাদের স্থানীয় সরকার নির্বাচনও করতে দেওয়া হলো না, অন্তর্বর্তী সরকারও দিনই। তারপরে যে দলীয় লোকদের প্রশাসক করতে দেওয়া হলো না, বিএনপির দাবিতে আমরা সব মেনে নিলাম।
তো আমরা তো বিএনপির দাবিটাই মানছি। তো বিএনপির দাবিটার অটল থাকতো যে দলীয় লোকদের প্রশাসক দেওয়া যাবে না নির্বাচনের আগে, নির্বাচিতরাও হবে না, এই জায়গায় চেয়ারে বসবেন, তাহলে বিএনপি কেন এখন দলীয় লোকদের প্রশাসক দিল? তখন দলীয় লোকের প্রশাসক দিলে কি সমস্যা হইতো? তখন স্থানীয় সরকার নির্বাচন দিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে বিএনপি অসুবিধা হইতো। এখন বিএনপির অধীনে আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাব না, এখন দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন গেলে নির্বাচন মানে বিএনপির খুব লাভ। আর যখন সকলের সরকার ছিল, অন্তর্বর্তী সরকার মানে অন্তত পরিবেশটা তো ভালো থাকতো, সেটা হলো না। এখন কি করলো ওনারা? দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে দিল সরাসরি, প্রশাসনের যত কল কবজা আছে সব নিজেদের মতো করে নিবে, সুযোগ সুবিধা নিবে, তারপর একটা নির্বাচন দিবে যখন মন চাবে তখন। এখন বলা হচ্ছে না কখন নির্বাচনটা দিবে, তাদের যে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কতদিন মেয়াদ তাও বলা হচ্ছে না। এখন এগুলো কি কোনো যন্ত্র? তাহলে তো আপনি ভাই আপনি এই দেশে তো নির্বাচন ব্যবস্থা উঠে দেন না। আপনি এটি কি বলার এখনো বাইরে থাকবেন তখন বলবেন না নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে, নির্বাচন ছাড়া এটি কি বলার এখনো সেই সময়টা হয়েছে? চলে আসবেন তখন আপনি দিয়ে দিলেন দলীয় প্রশাসক, তাহলে আপনার কথাই তো আপনি ঠিক থাকলেন না। এটি বলছে যে একদম অগোছালো একটা জায়গাকে গুছাতে চাচ্ছে। এই প্রচারণাটা তো আমরাও চাইছিলাম এই অন্তর্বর্তী সরকারের সময়, তখন এত বাহানা ধরা হইলো কেন? তখন কি সমস্যা হইতো? তখন কি বলা হয়েছিল যে এক দল থেকে নেওয়া হবে? তখন তো বলা হয়েছে সব দল থেকে। যেভাবে আপনারা শঙ্কায় কেন ভুগছেন? ভোটের হিসেব বলছে রাজধানীতে জামাত জোট বা এনসিপি জামাতের সমন্বিত জোট মানে একদম অনেক ভোট পেয়েছে। এর আগে ক্ষমতাসীন যারা থাকতেন এককভাবে ঢাকার সব আসন তারা পেতেন, এবার তো জামাত বেশ অনেকগুলো এনসিপি পেয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের জনআস্থাটা কি ধরে রাখতে পারবেন না? আমি আপনাকে বলি শুনেন, আমান ভাই মাঝে মাঝে কিছু কথা বলে না যে আমরা গুপ্ত জামাত বা জামাত করলে ভালো হইতো, ওনাদের বোঝা উচিত। দেখেন জামাতের এই দেশে হাইস্ট ভোট ছিল 1991 সালে 12.13%, এককভাবে ইলেকশন করে। আর 1996 সালে জামাত ভোট পাইছিল 8%। তারপর থেকে জামাত কখনো আর একক ইলেকশন করে নাই, প্রত্যেকটা ইলেকশন সে জোটগতভাবে করছে। 2001 সালে জোটগতভাবে করছে। এখন যে জামাত 31% ভোট পাইলো এবং আমাদের মূল যে জোটটা 11 দলীয় জোটটা প্রায় 40 ছোঁয়া মানে ভোট পাইলাম আমরা, এটা কার ভোট ছিল? এটা কোথা থেকে আসছে? আমরা তো বিএনপি মানে আওয়ামী লীগের সাথে আমাদের জোট হয় নাই, আন্ডার টেবিল নেগোসিয়েশন হয় নাই, এবং আওয়ামী লীগ তো আমাদের জয়ে উদযাপন করে নাই, বরং বিএনপি যখন জিতলো আওয়ামী লীগ তালা বিভিন্ন অফিস তালা খুলতেছে, উদযাপন করতেছে, মনে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে। তার মানে আপনি মনে করেন এই যে আমাদের এই ভোটটা, এটা কি আমরা বিএনপির ভোটাররা আমাদেরকে বিএনপি থেকে মুখ ফিরে আমাদের আসে নাই? আমাদের দিকে তো আসছে, কারণ আওয়ামী লীগের ভোট ওনারা পাইছে নিঃসন্দেহে, না হলে আওয়ামী লীগ ওনাদের বিজয় সেলিব্রেট করতো না। তাহলে আমরা যে ভোটটা পেলাম এটা কার ভোট পাইছি? আমাদের তো উনি তো বলে দেন আমরা সেই ভোটের কিছুদিন প্রশাসক থাকলে, কিছুদিন প্রশাসক যদি বিএনপির রাজনৈতিক প্রশাসক থাকে তাহলে আপনাদের ভোট কি কমে যাবে? ভাই অনুশোচনা করেন, বুঝছেন, আপনাদের ভোটটাই আমরা পাইছি, আপনাদের থেকে মানুষ মুখ ফিরাই নিছে, এটা রিয়েলাইজেশন করেন। এটা যদি আমাদের আমি একটু এখন আমাকে চলতে থাকে তাহলে আওয়ামী লীগের মতোই হবে। একটা কথা মনে রাখবেন, মুসলিম লীগের মুসলিম লীগের আর কংগ্রেসের দেশে ভোট ছিল, কিন্তু আপনি মনে করেন না মুসলিম লীগের আর কংগ্রেসের কাছে ভোটাররা দাসকত দিছে আজীবন তাদের ভোট দিবে। বিএনপি আওয়ামী লীগের কাছেও ভোটাররা দাসকত দেয় না আজীবন তাদের ভোট দিবে। আমরা মনে করি বিএনপির ভোট ব্যাংকে এবার আমরা বড় ধরনের সাফল্য নিয়ে এসেছি। বিএনপি যদি এভাবে চলতে থাকে বিএনপি আরো বড় ধরনের পতন হবে। না ঠিক আছে ভাই, বিএনপি নিয়ে আসলে দেশের একটা বড় দল নিয়ে ভাইয়ের সংখ্যা ভালোই লাগতেছে, দেশপ্রেমিক মানুষ তো, তাহলে আমরা ভোটটা কাটতে পাইলাম না। না না ঠিক আছে, ভোট পাই খুশি তো আপনারা? খুশি না, আমরা তো আরো ভোট আমরা তো সরকার গঠন করার কথা ছিল যদি আমরা মেকানিজমটা আপনারা ধরতে পারতাম। জি আমান কি জানি বলতেছিলেন ভাই? না সেটি হচ্ছে যে ভোট ব্যাংক থেকে, বিএনপির ভোট ব্যাংক থেকে আসলে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে এসেছে, কিন্তু বিএনপির দীর্ঘদিনের যারা ভোট দিতেন সেই ভোটগুলো মুখ ফিরিয়ে জামাত এনসিপির দিকে গিয়েছে। এটি শিশির দাবি করছে। একটা কথা আছে না ভাই, এটা ডাটা, আমার ডাটা এটা না, ডাটা না, এটা তো ব্যক্তি কোথায় ভোট দিছে আমরা জানি না এখনো, কে কোন ব্যক্তি ওনারা হচ্ছে আল্লাহ মাফ করুক আর কি, এটা কোরআনে আছে না ইন্নাহু আলিমুল বিজাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী। ওনারা জামাতের সাথে চলতে চলতে মানে লাগামহীন কথাবার্তা বলেন, কোরআন হাদিস বলেন, বাস্তবতা সব ধরনের মানে যেখানে যা মনে চায় যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতার মতো। ঠিক আছে, বাংলাদেশের কোন কোন মানুষ কি কি ভেবে ভোট দিচ্ছে এটা শিশির ভাইরা জানে না। জামাতের সাথে তো আপনাদেরও পথ চলা ছিল, তাদের কাছ থেকে আপনারা কি কি নিয়েছেন? ওনারা যদি নিয়ে থাকে আপনারাও কি কিছু নিয়েছেন? এটা হচ্ছে এইখান থেকে ওনারা বের হয়ে যাওয়ার পরে এই যে এত % ভোট পাইছে, বাংলাদেশে এখন সবচেয়ে খুশি কারা জান? জামাত এনসিপির লোকজন খুশি। মনে করেন কেউ ইউনিয়ন মেম্বার হওয়ার অবস্থা নাই, সে এমপি হয়ে গেছে। ঠিক আছে, এত % ভোট পাইছে, অনেক খুশি। কিন্তু লোক দেখানোর জন্য
মানে একটা চাহিদা থাকার জন্য, আলোচনায় থাকার জন্য বলে যে না এটা আমরা সরকার না, আপনারা কি সেটা শঙ্কায় নাই ঢাকাতে? না ওনারা ঢাকাতে এই যে বলেন জামাত এনসিপির যে উত্থান, যেটি হয়তো অনেকে কল্পনাই করেনি, না শঙ্কায় না, উত্তর দক্ষিণ আপনার অনেকগুলো আসন জিতে এসছে, সেই যাত্রাবাড়ি হয়তো কল্পনা করেনি, পাশের আসন কল্পনা করেনি, এদিকে সেখানে যে ধানের শীষের প্রতীক বিজয়ী হয়নি, ওভারঅল টোটাল ঢাকার যে আসনগুলো 18টা, সেখানে প্রচুর ভোট তারা পেয়েছে। আগামীর জন্য সেটি আপনারা কি শঙ্কায় আছেন কিনা? সিটি কর্পোরেশনের ইলেকশন, সেটি তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়াবে। শঙ্কার চেয়ে আপনার একটা রাজনৈতিক দল যে এককভাবে আপনার মানে জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়েই থাকবে, আর কেউ ধারে কাছে থাকবে না, এটা গণতন্ত্রের ভাষা না। এটি একটা পজিটিভ কথা প্রতিযোগিতা বলেছেন। থাকবে। তারা এবার ভোট পেয়েছে, এখানে আমাদের কাজ করার অনেক বিষয় আছে, কেন এমন হলো এটা আত্মবিশ্লেষণের বিষয় আছে, সেইভাবে কাজ করতে হবে। মানে শুধু কাজ না, মানে একদম প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে বিষয়। অ্যাবসলিউটলি, প্রতিশ্রুতি বাস্তবায়নের যদি থাকে, এই বাংলাদেশের মানুষ আসলে নির্বাচনের আগে ইশতেহার কি দেয়া হয় ওই অনুযায়ী কেউ কাউকে ভোট দেয় না। সঠিক। আপনি নির্বাচিত হওয়ার পরে আপনার আচরণের উপরে মানুষ ভোট দেয়। মনে করেন আপনি 10 কোটি টাকা খরচ করে ভাবিরে মনে করেন বিয়ে করে আনলেন, কিন্তু আপনি তার উপরে মানসিক টর্চার করতেছেন, সেটা আপনি সংসার করবেন না ওই স্মৃতি বহন করে যে আমার তো 10 কোটি টাকা খরচ করে আনছে। আপনি কত % ভোট নিয়ে সরকার গ্রহণ করছেন, অথবা কত নিরঙ্কুশ জনপ্রিয়তা নিয়ে সরকার গ্রহণ করছেন, সেটা মানুষের কাছে বিবেচ্য বিষয় না। মানুষের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আপনি সরকারে আসার পরে আপনি কি করছেন, আপনার আচরণ কি। বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষ তার আচরণে অভূতপূর্ব রকম খুশি। মানুষ যেটা ইউরোপ আমেরিকার সংস্কৃতি দেখেছে যে না একটা দেশের রাষ্ট্রপ্রধান এরকমের হয়, সে আর সাধারণ মানুষের ভিতরে পার্থক্য হচ্ছে দায়িত্ববোধের পার্থক্য। শুধু ইউরোপের মিনিক নয়, সে রাসূলের আদর্শের কথাও বলেছেন, সেই অনুযায়ী চলার কথাও বলেছেন। এটা তো তার নিজের বক্তব্য যে মহানবীর আদর্শ অনুযায়ী চলবে। আপনি কি এই বাংলাদেশে এটা কল্পনা করতে পারেন যে আপনি প্রধানমন্ত্রী, এই যে আমরাই তো দেখছি এই শহরে এই 1.5-2 বছর আগেও যে প্রধানমন্ত্রী যাবে রাস্তায় 1-1.5 ঘন্টা আগে বন্ধ হয়ে যেত, ঠিক আছে, গাড়ি অ্যাম্বুলেন্স ওই জ্যামের মধ্যে পড়তো, মানুষের অসুবিধা হতো, অফিসগামী মানুষের অসুবিধা হতো, অর্থাৎ একটা বিভৎস অবস্থা আর কি, যে একজন মানুষ দানবীয় স্টাইলে যাইতো আর সমস্ত কিছু স্তব্ধ, সাধারণের সাথে তার চলা যে একীভূত হয়ে গিয়েছে, সেটি মানুষ প্রশংসা করতেছে। আজকে প্রধানমন্ত্রী তখন হাসিনা যাই বসতো তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রীরা সেখানে যাইতো, এতগুলি মন্ত্রী যাইতো, রাস্তার ভিতরে চারদিক দিয়ে মনে করেন যে জ্যামের অবস্থা, সে নিজে সেক্রেটারিতে গিয়ে বসে থাকে। 9:20 মনে করেন সাংবাদিক একজন বসা ছিল যে ছবি উঠাবে প্রধানমন্ত্রী, সে 9:05 গিয়ে তার চেয়ারে বসা, এবং শুধু তার দপ্তরই না, সে ঘুরে ঘুরে দেখতেছে কোন মন্ত্রী কোথায় আসছে না আসছে। এখন যদি দেশের নির্বাহী প্রধান যে গিয়ে বসে থাকে, তখন স্টাফদের আর কি করার থাকে। এখন তো একটা কম্পিটিশন চলতেছে সচিবালয়ে যে কে আগে গিয়ে সচিবালয়ে বসে, এই যে কাজের গতি চলে আসছে। উনি রাষ্ট্রীয় আচার ছাড়া শুধুমাত্র বিদেশি রাষ্ট্রপ্রধানরা কখন আসবেন বা উনি কোন রাষ্ট্রীয় আচার থাকবে তাছাড়া ওনার গাড়িতে ফ্ল্যাগ পর্যন্ত ব্যবহার করেন না, কারণ এই ফ্ল্যাগটি বাংলাদেশের গণমানুষের ফ্ল্যাগ। এবং উনি এই যে দেখেন 300 MP যদি শুল্কমুক্ত গাড়ি নিত, এই যে তেল ব্যবহার করা, কত হাজার কোটি টাকা এখান থেকে বেঁচে যাচ্ছে। এরকম থেকে শুরু করে আপনার কতগুলি বিষয় যেগুলি রাষ্ট্রের অর্থ বাঁচতেছে, মানুষের সাথে গণমানুষের সাথে মানুষের প্রতিনিধির যে আচরণগত পার্থক্য সেইটা কমে আসছে। কোনো দাম্ভিকতা নেই, কোনো অহংকার নেই যে আমি আপনাদের একজন সেই প্রভাবটা নেতাকর্মীদের মধ্যে কতটুকু এবং কবের মধ্যে একদম ফুলফিল বাস্তবায়ন হবে কি মনে করছেন? নেতাকর্মীদের মধ্যে মনে করেন একটা দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে সেই দলের যারা ছাত্র সংগঠন থাকে তারা ক্যাম্পাসগুলিতে কি পরিস্থিতি তৈরি করে, ঠিক ওই রাতই, শুধু ওইটা না, মনে করেন 151 পার হওয়ার পরই ক্যাম্পাসে হামলা, জুলুম, হল থেকে বের করে দেয়া, মনে করেন বিরোধী মতের কেউ থাকতে পারবে না, হ্যাঁ, অ্যারেস্ট করে দেওয়া। আপনি বাংলাদেশে একটা সিঙ্গেল কোনো উদাহরণ দেখাতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের কোনো নেতাকর্মী যারা বিরোধী মতের বা এতদিন এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন স্টাইলে আমাদেরকে মানে এই ব্যাশিং করেছে, আপনার অনলাইনে বিভিন্ন কথা আমাদের বিরুদ্ধে বদনাম ছড়াইছে, কোনো প্রতিক্রিয়া ছাত্রদলকে দেখাইছে? আপনি ইতিবাচকতা কোথাও দেখেন না। ইতিবাচকতা আপনি মন্ত্রী পরিষদে দেখেন না, আমি দেখি না তা না, আমি জানতে চাই। আমরা টেনে আমি ওনাদের উদ্দেশ্যে বলতেছি অথবা যারা সমালোচনা করতেছে, বিষয়টা হলো আপনার দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি সাদাকে সাদা বলেন, ঠিক আছে, এবং যে ভালো কাজটা হয়েছে সেটার প্রশংসা করেন। অন্যায়ের আপনি বিরোধী দল তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য যে বিরোধী দল সরকারের সমালোচনা। বিরোধী দলও তো আপনাদের সেই অর্থে কোনো কাজের এখন পর্যন্ত
জনজীবন আপনি ঠিক এই অতিষ্ঠ মুহূর্তে করেছে যখন আপনি এই কথা সেটি বোধহয় হয়নি। জি। যখন আপনি এই কথা বলছেন তখন আপনি অনলাইনে ঢুকে দেখেন, উনি একটু বললো না যে বিএনপি অনলাইন মবক্রেসি করে, এর চেয়ে হাস্যরস এর চেয়ে মানে কি বলে কৌতুকপূর্ণ কথা আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে অনলাইনে আপনি গতকালকে নেপালে একটা ঘটনা, জি, সেই ঘটনাকে আপনি ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখবেন, রিউমার স্ক্যানের মাধ্যমে দেখবেন, নেপালে একটা ঘটনা, রাস্তায় ট্রাফিক সিগন্যালে সিএনজি চালক একজন আরেকজন থাপ্পড় দিতেছে, সেটা বাংলাদেশের চাঁদাবাজি বলে আপনি চালিয়ে দিচ্ছে। জামাতের আমির উনি এত বড় একটা জায়গায় থাকে, উনি এখন বিরোধী দলের নেতা, তিনি যাত্রাবাড়ির ঘটনাটা তিনি বললেন যে এইভাবে চাঁদাবাজির জন্য কি আমাদের নিরীহ নাগরিকদের জীবন দিতে হবে, তীব্র আন্দোলন গড়ে তুলবে। সন্ধ্যাবেলা সেনাবাহিনী স্পটে গিয়ে দেখলো কি এই ঘটনা, তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এখানে রাজনীতির রও নেই। তো এই ধরনের দায়িত্বশীল জায়গা থেকে যদি ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলামদের মতো এরা যদি দায়িত্বশীল জায়গা থেকে, এরা তো দেশের দায়িত্বশীল জায়গায় আছে, তারা যদি অনবরতভাবে এই ধরনের সামাজিক যোগাযোগ মিথ্যাচার করে, আপনি মনে করেন এইখানে একটা কথা ওনাকে আমাকে নিয়ে বললেন, এই শোটা যারা দেখতেছে বা দেখবে তারা তো আবার 6 ঘন্টা পর যে আপনি সরি বলছেন সেটা তো দেখবে না ভাই। তো মানুষের মধ্যে একটা পারসেপশন থেকে গেল যে এই ধরনের অনবরতভাবে মিথ্যাচার করে সরকারকে কিন্তু সহযোগিতা করে না। জি, সহযোগিতাটা দুই পক্ষ থেকে আসছে, সহযোগিতাটা দুই পক্ষ থেকেই আসতে হবে। শিশির, বিরোধী দলের মানে সরকার প্রধানের নিশ্চয়ই ভালো কিছু উদ্যোগকে সাধুবাদ পাওয়ারই যোগ্য, এটি আপনিও হয়তো স্বীকার করবেন। বিরোধী দলের কাজগুলো বা বিরোধী দলরা আপনারা রাজনৈতিকভাবে আর হচ্ছে যারা ইতিমধ্যে সংসদে গিয়েছে তারা এই সরকারের শ্যাডো গভর্নমেন্ট বলেন, সরকারের ছায়া সরকার বলেন, কিভাবে জনগণের মধ্যে কাজ করবেন, কি চিন্তা করছেন? আমার কথার সাথে আমি খুব একমত। বিরোধী দলের কাজে সরকারকে সহযোগিতা করা, এই সহযোগিতার অংশ হিসেবে চাঁদাবাজদের গ্রেপ্তার শাস্তি আমরা দাবি করি। চাঁদাবাজদের গ্রেপ্তার শাস্তি দাবি করলে সরকারকে যদি এগুলো কার্যকর হয় তাহলে সরকারের সহযোগিতা পায়, এটা সরকারের সহযোগিতা করে হয়। তো আমি আশা করব সরকার এই আমাদের সহযোগিতাটা নেবেন, যে আমরা দাবিটা করলাম যে চাঁদাবাজদের গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করা, তাহলে সরকার আমাদের সহযোগিতাটা পেল। আর যে জিনিসটা বলা হলো যে বিরোধী দল অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে, আসলে দেখেন এখন তো বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরে বিএনপির কিন্তু এখন আর কোনোভাবে ধরা যাচ্ছে না, এখন তারা ধরাকে সরা করতে পারতেছে। সংসদে ওনারা এখন সর্বসর্বা ওনারা এমন আচরণ করছেন মনে হচ্ছে যে দেশে কোনো বিপ্লব অভ্যুত্থানে হয় নাই, কোনো প্রতিশ্রুতি ছিল না। এই যে ওনারা জুলাই অধ্যাদেশ এবং জুলাই সনদের উপর ভিত্তি করে 2026 সালে একটা ইলেকশন আমরা করলাম। আপনি দেখেন যদি আমাদের শহীদেরা যদি জীবন না দিত, রক্ত না দিত, শহীদরা সবার সার্বজনীন, তাহলে কি আমরা 2029-এর আগে কোনো ইলেকশন পেতাম? আর 29 ইলেকশন পেলে ওই ইলেকশনে কি ফেসিবাদীরা ছাড়া কেউ কি ওই ইলেকশনে জিততে পারতো? আমরা কি 2024 সালে, 18 সালে, 14 সালে দাঁড়াতে পারছি ভোট কেন্দ্রে? আমাদের কি অধিকার রাখছে? ভোট দূরে থাক, একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার তো শেখ হাসিনা আমাদের রাখে নাই। কেউ একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, তারে বন জঙ্গল থেকেও ডিজিএফআই দিয়ে ধরে নিয়ে আসছে। তাহলে এই যে আমাদের 2026 সালে আমাদের ভোটাধিকারের সুযোগটা করে দিল, এরা কারা? এরা শহীদেরা, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে। এটাই তো সর্বোচ্চ ম্যান্ডেট, তাই না? নাকি ওই মুজিব ইন্দিরার 1972 সালের সংবিধান আমাদেরকে এই সুযোগটা করে দিল? মুজিব ইন্দিরার 72 সংবিধানে তো 29 সালে ইলেকশন হওয়ার কথা। এখন বিএনপির বন্ধুরা বলতেছে যে জুলাই অধ্যাদেশ এই সংবিধানের আলোকে তো ইলেকশন করার কথা ছিল না আপনার 26 সালে, কারণ এটা সংবিধান মানলে আপনি 29 সালে যাওয়া লাগে এবং পুরো আমাদের অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার সবই অবৈধ হয়ে যায়। তখন কি করা হলো? বিএনপির সাথে সবাই মিলে জাতীয় ঐক্যমত কমিশনে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো একটা জুলাই সাংবিধানিক আদেশ করা হবে। ওই আদেশের আলোকে জাতীয় সংসদ ইলেকশন করা হবে। সংসদ সদস্যরা 2টা শপথ নেবেন, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা হচ্ছে সংসদ সদস্যের শপথ। বিএনপির সবচেয়ে চৌকুশ নেতা সালাউদ্দিন ভাই নিজে বললেন যে আমরা, জনসভায় বললেন, ওই ক্লিপস এখনো আছে, না আমরা 2টা শপথ নিব, জুলাই সংস্কারের জন্য জুলাই সংবিধান সংস্কার একটা শপথ আর জাতীয় সংসদের একটা শপথ। কেন নেননি সেটি সালাউদ্দিন ভাই আবার নিজে দেখেন প্রথম দিনই ওনারা বললো যে ওনারা একটা শপথ নেবেন না। এখন আমার কথা হচ্ছে জুলাই সাংবিধানিক আদেশের মাধ্যমেই তো আপনারা 26 সালে ইলেকশনটা করলেন, সংবিধান অনুযায়ী তো ইলেকশনটা করেন নাই, এবং আপনাদের কথাই তো সাংবিধানিক আদেশটা দিলেন। এখন সাংবিধানিক আদেশে আপনারা অর্ধেক মানবেন, বাকি অর্ধেক মানবেন না, আর বলবেন বিরোধী দল মিথ্যাচার করে। আপনারা তো নিজেই চাচ্ছেন বিরোধী দলের রাস্তায় চলে আসুক, সংসদে তো এটা সমাধান করতে পারবেন না। এই বিষয়গুলো লম্বা আলোচনার বিষয়। আমরা তাকিয়ে আছি যে জায়গায় আপনাদেরকে পার্লামেন্টের মধ্যে সমস্যার সমাধান করবে না, জি, এবং বিরোধী দলের আসন একটু কম, 101-এর নিচে আছে, বিরোধী দলকে আমি এখন ইচ্ছা মতন খেপাবো, বিরোধী দলকে ইচ্ছা মতন ভায়োলেন্ট করে তুলবো,
করতে পারে। প্রথম NCP দিনে কে- ওনাদের কাছে এই আচরণটা আমরা প্রত্যাশা করি। এনসিপি কে জামাত ওনারা ভুল- চাইলে এই সমস্যাটা মানে ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারতেন, এবং ওনাদের কথাগুলো তো এখন ওনাদের নিজেরাই বলছেন। এনসিপি কে জামাত ভুল পথে পরিচালিত করছে সুনির্দিষ্টভাবে, এটি আমান বলেছেন। আমি বলবো যে শুনেন, ওনারা তো বলে আমরা তো জামাতের সাথে প্রকাশ্য জোট করেছি, এ নিয়ে কোনো হীনমন্যতা নাই, কোনো লুকোচুরি নাই। 11 দলীয় জোট, প্রকাশ্য জোট। জামাত আমাদের এখন মিত্র, আমরা আলাদা দল, আমাদের আলাদা সত্তা আছে, কিন্তু আমাদের আলাদা জোট করেছেন। যেমনইভাবে ওনারা জামাতের সাথে প্রকাশ্য 25 বছর জোট করেছেন, সংসার করেছেন, ফেসিবাদের বিরুদ্ধে ওনারা একসাথে লড়াই করেছেন জামাতের সাথে। আমরাও করতেছি এখন জামাতের সাথে, আমাদের নিয়ে হীনমন্যতা নাই। কিন্তু হীনমন্যতা হচ্ছে ওনারা যে গোপনে আওয়ামী লীগের সাথে আন্ডার টেবিল নেগোসিয়েশন করেন, ওনাদের বিজয়ে আওয়ামী লীগের মানে কার্যালয়ে তালা খুলে যায়, আওয়ামী লীগ বিজয় উল্লাস করে এবং বলতেছে শেখ হাসিনার কে মানে দেশে আসার জন্য যথেষ্ট পরিবেশ হয়ে গেছে দেশে। এই ব্যাখ্যাগুলো ওনারাই দেব, আমরা দিব না। দেশের জনগণ ওনাদের ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নিবে, ওনারা সিদ্ধান্ত নোক। যে ফেসিবাদকে আমরা তাড়াইলাম, ওনাদের বিজয়ে ফেসিবাদ নাকি এখন বাংলাদেশে ঢুকতে। সুনির্দিষ্টভাবেই শিশির বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সাথে গোপন আতাত চলছে বিএনপির, এবং শেখ হাসিনাকে আনারও একটি গ্রিন সিগন্যালের কথা তিনি মোটামুটি ইঙ্গিত করছেন, এরকমই বিষয়টি একটু শুনতে চাই। তালা খুলে যাচ্ছে জায়গায় জায়গায়। না, এটা একটা সুনির্দিষ্ট বায়বীয় কথা আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে ওনাদের মুহতারাম আমির, আমন ভাই শুধু তালার ব্যাপারটা একটু বলেন আপনি। আমি হ্যাঁ আসতেছি, তালা চাবি সব জায়গায় আসবে, সমস্যা নেই। মুহতারাম আমির 5 তারিখের পরে একেবারে যখন শহীদের রক্ত শুকায় নাই, জি, যখন হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা ছটফট করতেছে, তখন প্রথম ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মাফ করে দিয়েছিলেন জনাব ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, তাদের সাথে ওনারা জোট করেছেন। এরপর বহুবার আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য, ভোটের রাজনীতিতে জামাতের এমন কোনো নেতা নাই শীর্ষ পর্যায়ের যারা আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করে নাই। ঠিক আছে, আওয়ামী লীগকে যে আপনি মানে এমন করছে যে একজনকে দিয়ে মামলা দেওয়াইছে, আবার অন্য জামাতের নেতা, অন্য এনসিপির নেতা তাদেরকে যে বলছে যে আমরা শেল্টার দেবো, সমস্যা নেই, আমাদের সাথে আসো। ভোটের রাজনীতি এই ধরনের হাজার হাজার উদাহরণ, একটা দুইটা না, হাজার হাজার উদাহরণ 5 তারিখের পরে বাংলাদেশে আছে। জুলাই গণঅভ্যুত্থানের কথা ওনারা কথায় কথায় বলেন, ইভেন এই যে সার্জিস্টাইজ ওরা দেখি কথায় কথায় বলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থান কি মুখের কথা হয়েছে নাকি? গণঅভ্যুত্থান দীর্ঘ 17 বছরে বাংলাদেশের নিপীড়িত মানুষের ক্ষোভের, পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে আপনারা ধারণ করেন তো, যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বলি, অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাকে যে কারো চেয়ে, জামায়াত ইসলামী এনসিপির চেয়ে আমরা বেশি ধারণ করি। কেন জানেন? এই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে জুলাই রক্তের উপর দিয়ে, কিন্তু জুলাইকে কলঙ্কিত করা, এটা স্লোগান দেয় এনসিপি আর রাজাকার, জুলাই করছে সরকার, এটা তো আমরা দেই না, বামরা দেয়, সাধারণ মানুষ দেয়, পাবলিক দেয়, আমরা তো দিতেছি না, আমরা বিএনপির কেউ দেই না। এটি বিষয় হচ্ছে যেই শপথের উপর দিয়ে ওনারা আজকে এনসিপি নামক রাজনৈতিক দলটা হলো, ওনারা সেই শপথকে কত জায়গায় কলঙ্কিত করছেন সেটা সেই হিসেবে জানে। কিন্তু আমরা তো ভাই আগে থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, আমরা যদি দুই একটা ভুলভ্রান্তি করে জুলাইয়ের বিষয়ে কারো আপত্তি তৈরি হয়, সেইখানে মনে করেন যে পাবলিক বিচার করবে। কিন্তু আপনারা এত ভুল করলেন কেন জুলাই নিয়ে? আপনারা জুলাইকে সারখার করার, জুলাইকে কলঙ্কিত করার, জুলাইকে কবর দেওয়ার সমস্ত কিছুর নায়ক খলনায়ক হয়েছে এই জোট, এই যে 11 দলের জোট। মানে আপনি কি আমাদেরকে দুই একটা বলতে পারবেন কোন বিষয়ের জন্য জুলাই তারা সরকার করেছে? জুলাইয়ের চেতনা কি ছিল? সাম্যের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। ওনারা এই যে কয়েকজন লোক মানে আপনার এনসিপিতে আছে, এদেরকে নিয়ে নিয়োগ, তদবির, প্রভাব খান্ডানো, আপনার এমন কোনো উল্লেখযোগ্য লোক নাই। এক একজনের এক একটা নাম হয়ে গেছে। যেমন হান্নানের কথা বলে বন্দর মাসুদ, ঠিক আছে। নাহিদ ইসলামের বাবা পিতৃ মানে আপনার পরিবারতন্ত্রের বিরুদ্ধে নাহিদ ইসলাম বহুবার কথা বলেছে যে তারেক রহমানের মা প্রধানমন্ত্রী, সে কেমনে আবার প্রধানমন্ত্রী হইব, যদিও বাংলাদেশের মানুষ আবার তারেক রহমানকে ভোট দিচ্ছে। তার বাবা ম্যানেজিং কমিটি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়ায় অসংখ্য নিউজ সামনে আসছে না, অসংখ্য নিউজ সামনে আসছে। কিন্তু তাদেরকেও তো ইলেক্টেড করেছে, দেশের জনগণ ভোট দিয়েছে তাদের। এটা দেশের জনগণের বিষয়। কিন্তু আপনি যে বললেন যে আপনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে আপনি মানে এই ন্যায়ভিত্তিক সমাজ, মানবিকতা, ন্যায় বিচারের বাংলাদেশ, সেখানে তো সব জায়গায় আপনি কলঙ্কিত করেছেন। এবং শেষ পর্যন্ত আপনি এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতো যে জামাতে সে হাবিজাবি, ওনাদেরকে একটু বলতে চাই যে যে কথা আজকে বলেন সেটা 10 দিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে সামনে আসতে পারে। কারণ এখন গ্লোবালাইজেশনের যুগ, মিডিয়া আছে। জি, তো যে ইতিহাসের পরাজিত শক্তি যারা কিন্তু বাংলাদেশকেই যারা ওন করে না, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে,
এই বক্তব্য তো নাহিদদের কাছ থেকে বহুতবার শুনছি, ঠিক আছে? তো তারা আবার এনসিপি জামাতের সাথে জোট করলো কেন? আপনি জি প্রসঙ্গ জি শেষ করেন। না, আপনি যে প্রসঙ্গে ছিলেন জুলাইয়ের চেতনা নিয়ে তো কথা বলছেন, তো ওনারা কথায় কথায় যে গণ অভ্যুত্থান আরেকটা হবে, গণ অভ্যুত্থান শুধুমাত্র এনসিপি করে না, এনসিপি গণ অভ্যুত্থানের কারণে লাভবান দল, এইটা জি ধন্যবাদ। এটাই গণ অভ্যুত্থান জুলাই একা করে না। তাইলে এত বছর এই 14, 18 এবং 24-এ বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে না, এই 24-এর আমিরামি নির্বাচনের পর থেকে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। ওনারা তো চাকরির আন্দোলনের জন্য নামছিলেন, সেখানে আমরা তো ছিলাম। আমার গায়ে এখন আঘাতের দাগ আছে আপনার 18 সালের 7ই এপ্রিল শাহবাগ থানার সামনে, ওই সময় কোটা সংস্কার আন্দোলনে, বাংলাদেশের প্রত্যেকটা স্বাধিকার আন্দোলনে। আমি ব্যক্তিগতভাবে আমি আমান, উনি কতটুকু জানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রত্যেকটা আন্দোলনে হামলা মামলা জেল জুলুম আমরা তো ছিলাম। এরকম লাখ লাখ আমানের পরিশ্রম, লাখ লাখ মানুষের জীবন, কিন্তু ওনাদের সম্মুখ্য সারিতে ছিলেন আপনাদের সাথে, আপনারাও ছিলেন, তাহলে সেটি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা অস্বীকার করি না, তাদের সেই বীরত্বপূর্ণ অবদানের কথা আমরা স্মরণ করতে চাই। কিন্তু আপনি মনে করেন কষ্ট করে আপনার মা বাবারে খাওয়ান, এজন্য কি আপনি মা বাবার প্রতি জুলুম করতে পারবেন? সেই অধিকার তো আপনাকে কেউ দেয় না। আপনি জুলাই অভ্যুত্থানে কষ্ট করছেন, আমরা 17 বছর কষ্ট করছি, এই কারণে কি আমি এখন দুর্নীতি করবো নাকি, আমি জুলুম করবো নাকি, সেটাকে মানুষ মানবে নাকি? আমি একটু শুনে আসি। জি দেখেন, ওই আমার ভাই যেটা বললো, আমরা জুলাইকে সরকার করছি, মানে এগুলো বলা যায়, বলার জন্য এগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর হয় যখন বিশাল জনসমাবেশে এগুলো বলা যায়, ডাটা দিয়ে এগুলো বলা যায় না। আপনি দেখেন জাতীয় ঐক্যমত্য কমিশনে যে জুলাই সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, আপনি দেখবেন সরকারের প্রস্তাবনার সাথে 90% হচ্ছে আমাদের মিল, এবং হচ্ছে এই 90% যাদের সাথে আমরা জোট করেছি তাদের সাথে জুলাই সংস্কার প্রস্তাবনার 90% আমাদের সাথে মিল, আর যাদের সাথে আমরা জোট করি নাই তাদের সাথে 90% অমিল। জোট করি নাই কার সাথে? বিএনপির সাথে। বিএনপি সমমনা যে দলগুলো ছিল, সমমনা জাতীয়তাবাদী দলগুলো, এখানে প্রায় 39টা দলের মতো বা এরকম কিছু সামথিং দল আছে যারা বিএনপির সাথে যোগবদ্ধ আন্দোলন করেছি। এখন তাদের সাথে আমাদের প্রকৃতিগতভাবে জোট হয় না, কারণ তারা দেখেন জুলাই সংস্কারে বা সনদে বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন নোট অফ ডিসেন্ট যদি আপনি দিয়ে রাখেন এবং জুলাইয়ের সংস্কার প্রস্তাবনায় আপনার সাথে তো আমার এমনি 90% অমিল হয়ে রয়েছে প্রস্তাবনায়, তাহলে আমি আপনার সাথে জোটটা কিভাবে করি? জি শিশির, ওনাদের সাথে সংস্কারের সব বিষয়ে একমত হয়নি, আমি তো আপনার প্রতিদ্বন্দ্বী না, এরকম গণসংহতি আন্দোলন হতযোগ্য মনে করি না, আপনি আমাকে হতযোগ্য মনে করেন না, একসাথে আন্দোলন করেছি। আপনার সাথে তো আমার মৌলিক বিরোধটা হচ্ছে আপনি জুলাই সংস্কার প্রস্তাবনাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন, যার সাথে আমার 90% অমিল, আর যাদের সাথে আমার 90% মিল তাদের সাথে আমি বাধ্য হয়েছি। আমি ভাই সেই বাধ্য হওয়ার কারণে আমার মূল প্রায়োরিটি হচ্ছে জুলাইকে বাস্তবায়ন করতে হবে। আপনারা বেশি লাভবান হয়েছেন সেটি আমরা যেটা বললো না, জুলাইকে বাস্তবায়ন করার জন্য যদি আরো রক্ত দেয়া লাগে, উদ্বোধন করা লাগে, করবো আমরা। এটা পাবেন না, উদ্বোধন করা পাবের কিছু না, ভয় পাবেন না। জুলাইয়ের জন্য যদি উদ্বোধন করা লাগে আপনিও আমাদের সাথে থাকবেন। আমান এই প্রসঙ্গে আমরা আর হয়তো কম সময় পাবো। আপনি মানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের আগে আমরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেখেছি। নির্বাচন পরবর্তী সময়ে এর আগে আমাদের ইতিহাস বলে দলীয় সরকার আসার পরে বিশ্ববিদ্যালয়গুলো সেই নির্বাচন একটু ম্লান হয়ে যাচ্ছিল। এবার মানুষ আসলে কি দেখবে? যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেইগুলো কি আমরা খুব সহসাই দেখব? সেটা তো আসলে মানে বাংলাদেশের ছাত্র আপনারা কি চান সেটি হচ্ছে বিষয়। আমাদের তো অবশ্যই থাকবে ছাত্র সংসদ হোক। এই যে যারা ছাত্র সংসদের সুবিধাভোগী যারা নির্বাচিত হয়েছে তাদের আগে আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ইভেন হাসিনার শাসনামলেও ছাত্র সংসদের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। একটা নির্বাচনে কেউ হারতেই পারে, জিততেই পারে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এটা নির্বাচনের আগেও বলেছি, অনেকে বলেছে যে ছাত্র সংসদের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। আমি বহুবার বলেছি যে কোনো ধরনের কোনো সুযোগ নেই। আপনি নির্বাচন আমরা যদি মনে করি যে না আমাদের যে যতটুকু ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়া দরকার, শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীরা কি চায় তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, আমাদের সেই দিক বিবেচনায় আমাদেরই চাওয়া উচিত যে না ছাত্র সংসদ নির্বাচনটি হোক। সেই বিষয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার তাদের সূচনা শুরু হলো মাত্র, এরপরে আমরা নিজেরাই দাবি জানাবো সরকারের কাছে যাতে ছাত্র সংসদগুলো। এটি তো বিশ্ববিদ্যালয় হলো, আপনাদের কাউন্সিল কবে? ছাত্র দলের সেটা সবগুলি তো প্রায় মানে একই শব্দের সাথে জড়িত যে সরকার মাত্র তার পথ চলা শুরু করলো,
তারপরে আর আমাদের কেন্দ্রীয় কমিটিটারও এখনো কিছুদিন মেয়াদ আছে। তারপরে দল এবং সংগঠনের যারা যারা সরকারে আছে তারা তো সরকারের দায়িত্ব পালন করবে, যারা সংগঠনের দায়িত্ব আছে তারা ওই সময় একটা কাউন্সিল দেবে ইনশাল্লাহ, আশা করি। আমি ধন্যবাদ। আমি একটু এনসিপি নেতা আপনার কাছে যাই, সেটি হচ্ছে যে ছাত্র সংসদ থেকে সবার আগে একটু জিজ্ঞেস করি, এনসিপির কাউন্সিল নিয়ে কি ভাবছেন আপনারা? আপনারা তো আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। হ্যাঁ, আমাদের একটা আহ্বায়ক কমিটি এখনো কাজ করছে। আমাদের আহ্বায়ক কমিটি চেষ্টা করছে আমাদের একটা উপদেষ্টা পরিষদ করার জন্য। দলে আরো কিছু সিনিয়র এক্সপার্ট লোকদের প্রয়োজন। এই তো নির্বাচনের কারণে তো আসলে আমরা দল গোছাইতে পারি নাই। জি, 10 মাসে তো একটি মানে বাচ্চাও ভূমিষ্ঠ হয় না। আর 10 মাসে আমরা চেষ্টা করেছি সংসদে যাওয়ার জন্য। আল্লাহ পাক হয়তো আমাদের দ্বারা আরো বেশি আমরা মানে পরিশ্রমী হলে আরো কিছু লোকজন সংসদে যেত। তো আমরা মোটামুটি আমরা এখন দল গোছানোর জন্য মনোযোগ দিচ্ছি। কাউন্সিলও খুব দ্রুত হবে। দলের মধ্যে আরো কিছু প্রবীণ সিনিয়র এক্সপার্ট লোকজনের চেষ্টা করছি। তাদের একটা সম্মেলনের পরে আমরা খুব দ্রুত এই কাউন্সিলের দিকে যাব। ছাত্র সংসদের অনেকেই আমরা দেখেছি নির্বাচনের ঠিক আগে আগে ছাত্র দলে যোগ দিয়েছিল, যারা ছাত্র দলের ডিক্লার কেউ ছিল না। এটি পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কতটা প্রভাব পড়বে? আমি এটিকে পজিটিভলি দেখি। যারা ধরেন অরাজনৈতিক ছিল বা কোনো প্ল্যাটফর্মে ছিল না, বা বৈষম্য বিরোধী অনেক শিক্ষার্থী এক সময় এনসিপিতেও আসে নাই, তারপর হচ্ছে বিএনপিতেও যায় নাই, কোনো বাম সংগঠনও যায় নাই, তারা পরবর্তী চিন্তা করলো যে তার রাজনীতি করা উচিত এবং সে নির্বাচিত নেতা। একটা নির্বাচিত নেতা যদি ধরেন আপনার নির্বাচিত হওয়ার পরে যদি সে রাজনীতি ছেড়ে দিয়ে যদি ব্যাংকে চাকরি করে বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, এটা আসলে রাজনীতির জন্য ক্ষতি হয়। আমি মনে করি সে যেই সংগঠনে যাক, সে রাজনীতি থাকলে রাজনীতির জন্য এটা ভালো হবে। এটা পজিটিভলি দেখি। আপনি সাম্প্রতি সময়ে একদমই আমরা দেখেছি যে সম্প্রতি এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সোহরাওয়ার্দী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এটি নিয়ে ব্যাপক আলোচনা, মাদকের আখড়া ওখানে হাটবাজার চলছে, এটা জানছি। পুলিশের একটা অভিযান ঘিরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু ভাইরাল হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে পুলিশের যে অভিযানের জি, ধরনটি নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু অভিযান নিয়ে আমার প্রশ্ন নাই। মাদক এবং চাঁদাবাজি এগুলো আমাদের নির্মূল করতে হবে। এটা যে সরকারই হোক এই ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে, কারণ মাদক আমাদের পুরো প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এখন অভিযানের যে ধরনটা আমার কাছে মনে হলো মাদক সিন্ডিকেটটাকে ধরতে হবে আগে। আপনি কারা মাদক কিনে খাচ্ছে, খেয়ে রাস্তা আশেপাশে ঢুলে পড়ছে, তাকে মানে অন ক্যামেরায় বিভিন্ন ফুটেজ সহকারে ভাইরাল হওয়ার জন্য ধূপধাপ মারধর শুরু করলেন এবং ও চিলাপালা করলো, এটা ভাইরাল হইলো। এটা খুব সুন্দর একটা অভিযান না। অবশ্যই প্রশাসন জানে কারা এই মাদক মাফিয়া, কারা এর মূল হোতা, কারা ডিলার সিন্ডিকেট। হিসেবের সাথে আমি একটু অ্যাড করি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আপনি একটু শেষ করুক, আমি ওনার এটার সাথে অ্যাড করতেছি। এটার সাথে গুন্ডামি করা যাবে না। আপনি পেশাদারিত্ব রেখে জি কাজ করতে হবে। এই যে মানে হারুনকে দেখেছি যে ভাইরাল হওয়ার প্রবণতা, আপনি আমি সেটা বলছিলাম, এই জায়গাটায় যাওয়া যাবে না, পেশাদারিত্ব রাখতে হবে। আপনি মনে করেন একটা মানুষকে সন্দেহপ্রবণ হয়ে 10টা বাড়ি দিলেন, তারপর দেখলেন যে লোকটা নির্দোষ, তো এই যে আপনি আঘাত করলেন, এই দায়ভার কে নেবে? এটাও একটা মত। হ্যাঁ, এই দায়ভার কে নেবে? এটা নাগরিকদের আপনি অপরাধ দমন করবেন। ভাই যেটা বলছে আমি ভাইয়ের সাথে 100% একমত। মাদক সমাজকে শেষ করে দিচ্ছে, এই বিষয়ে একদম জিরো টলারেন্স থাকতে হবে। কিন্তু সেই প্রক্রিয়াটা গুন্ডা স্টাইল হওয়া যাবে না। সেটা আপনার পেশাদারিত্ব বজায় রেখে আপনি তাকে ধরবেন। ওই যে যারা গডফাদার কারা আছে, কারা ব্যবসা করে, সে যেই হোক না কেন, সেটা আইডেন্টিফাই করতে হবে। জি, শিশির, আমি সেটা বলছিলাম। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা কিন্তু সংস্থা আছে আপনার, আমি যেটা মনে করি মাদকের যে কারবারগুলো হয়, দেন আমাদের বাংলাদেশে যে আমাদের বর্ডার গার্ড যেটা আছে বিজিপি, ওরা কিন্তু জানে মাদকটা কোন জায়গা দিয়ে ঢোকে, ভারতের কোন জায়গা থেকে আসে, তারপর যে মিয়ানমারের কোন জায়গা থেকে আসে, ঢাকায় কোন কোন জায়গায় ওরা ডিলার আছে, এগুলো কিন্তু প্রশাসন জানে। তো আপনার যদি ওই জায়গা থেকে যদি আগে এগুলো নিয়ন্ত্রণ করে ফেলেন, রোডটা বন্ধ করে দেন, তাহলে তো আর এখানে লোকাল পর্যায়ে কারা কিনে খাচ্ছে, খেয়ে রাস্তার আশেপাশে ঢুলে পড়ছে এবং তাদেরকে ধরা লাগে না। আপনি টোটাল চেইনটা যদি আগে বন্ধ করে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমার মনে হচ্ছে ওনারা মূল গোড়ায় আঘাত না করে জাস্ট মানে উপরি কাঠামোতে ওনারা এগুলো করছেন, এটা ঠিক হচ্ছে না। আমরা গতকালকে যেটা দেখলাম, গতকালকে সন্দেহভাজন অনেককে তল্লাশি করছে, আঘাত করছে। দেখলাম যে একজন শিক্ষার্থীকে কথা বলতেছে ডিসির সাথে, মাথায় বাড়ি দিয়ে বসছে। তো এখন ডিসির সাথে কথা বলতেছে সর্বোচ্চ একজন মানে এখানকার সে হচ্ছে নীতি নির্ধারক, সে কথা বলতেছে, তার কনস্টেবল মাথায় বাড়ি দিয়ে বসছে। দোষটা কি তাও দেখলাম না, এবং অন ক্যামেরায় দেখলাম সে লুটিয়ে পড়লো।
আজকে এখন দোষ দেখলাম থাকলেও তো সেটি পারে না। পারে না, এখন হচ্ছে আজকে দেখলাম থানা ঘেরাও করতেছে। তো এগুলো তো প্রশাসনের প্রতি যদি মানুষ শ্রদ্ধাশীল না হয়, প্রশাসন তো আসলে আইন প্রয়োগ করতে পারবে না। একটা দেশের নাগরিক যদি আইন না মানে, আইন প্রয়োগকারী সংস্থা কখনোই সে আইন প্রয়োগ করতে পারবে না। নাগরিকরা যদি মন থেকে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তখনই কিন্তু আইন প্রয়োগ সরকার মানে সংস্থাগুলো আইন প্রয়োগ করতে পারবে। এখন প্রশাসনের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে আমি মনে করি না তারা মানে আইন প্রয়োগ করতে পারবে। জি, ধন্যবাদ। আমি একদম শেষে আমান, সেটি হচ্ছে আলোচনা সমালোচনা আমরা করলাম নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, যেটি আপনি স্বীকার করলেন। আপনার কাছ থেকে ইতিবাচক, সরকারের ইতিবাচক তো বললেন, সেটি হচ্ছে যে বিরোধী দলে যারা আছে নির্বাচন পরবর্তী তাদের কোনো ইতিবাচক বিষয় কি আপনার মানে চোখের সামনে ধরা পড়েছে? আর কি তাদের কাছ থেকে প্রত্যাশা করছেন? একদম আমি 1 মিনিটে শুনতে চাই। প্রত্যাশা তো আসলে মানে দুই পক্ষের কাছ থেকেই আছে। আমরা নাগরিক, আমরা তো সরকারের কেউ না, শিশু ভাইও না, আমিও না, আমরা সরকারের কেউ না। বিষয় হচ্ছে আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান, আমি একটা প্রাণবন্ত সংসদ চাই। আমরা যখন ছোট ছিলাম তখন বলতো যে মাননীয় সংসদ সদস্য, মনে করেন ঠাকুরগাঁও 1 বা ইত্যাদি, আমরা একটা শব্দ চয়ন রাজনীতি করতাম যে তুখোর পার্লামেন্টারিয়ান। পার্লামেন্টে বাংলাদেশের মানুষের পক্ষে, এলাকার মানুষের পক্ষে যারা ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে তাদের পক্ষে অসাধারণ কথা বলে। এবং এই যে এখান থেকে জাতির বা পরবর্তী প্রজন্মের অনেক শেখার থাকে, সেই ধরনের একটা পার্লামেন্ট হোক, সরকার জবাবদিহিতার মধ্যে থাকুক, এবং কোনোভাবেই সেই যে আওয়ামী ফ্যাসিজমের যে সংস্কৃতি কোনোদিনও যাতে এই ধরনের পরিস্থিতি না হয়। সেটি নিয়ে যদি মতবিরোধ হয়, না না, আপনি মতবিরোধ পার্থক্য থাকতেই হবে ভাই, এটা থাকতেই হবে, কিন্তু সেটা যাতে দেশের ক্ষতি হয়, অনিষ্টকর কিছু সহিংসতার জায়গায় না যায়, সেইটা বজায় রাখতে হবে। আপনি যদি আবার ভুল না ধরেন তাহলে তো আমি তো অবাধে চলাফেরা করবো, ভুল তো ধরতে হবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি কি ভুল করে এটা ওনারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবে যে এটা ভুল, ঠিক আছে? কোন মন্ত্রী কি কথা বলতেছে, লাগামহীন কথা বলে কিনা, পেশাদারিত্বের বাইরে গিয়ে অফিসাররা বাংলাদেশে, ভাই আমি একটু 30 সেকেন্ড সময় নিই, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পেশায় থাকুক না কেন, সে একটা রাজনৈতিক স্টাইলের বয়ান দিতে চায়। একজন পুলিশ অফিসার সে বক্তব্য দিচ্ছে, হাসিনার আমলে দেখেছি বক্তব্য দিচ্ছে, আপনি ডাক্তার সে বক্তব্য দিচ্ছে, ইঞ্জিনিয়ার, তার জায়গাটায় অর্থাৎ প্রকৃত দেশপ্রেম হচ্ছে সেইটা যে নিজের উপর যে দায়িত্ব সেটাকে যদি সঠিকভাবে পালন করে, সেটা সেই জায়গায় বাংলাদেশ থাকুক, এটাই আমাদের চাই। শিশির, ইতিমধ্যেই নতুন সরকার এবং বিরোধী দল পেয়েছি, সংবাদকর্মীদের তো তৃতীয় চোখ বলা হয়, চতুর্থ স্তম্ভ, সেই সংবাদ মাধ্যমের কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, সরকারকে বা বিরোধী দলকে ভুল ধরিয়ে দিতে পারবে? একদম ছোট করে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। সংবাদ মাধ্যমের আমি যে জিনিসটা মানে এখানে খেয়াল করতেছি, মানে ফ্যাসিস্ট পতনের পরে আমাদের 2-4 জন সম্পাদক ছাড়া যারা সম্পাদক আছেন বেশিরভাগ হচ্ছে সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন, এখনো সম্পাদক হয়ে ওঠেন নাই। এখানে আমাদের বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। আমি কারোর নাম বলবো না, 3-4টা পত্রিকায় হচ্ছে মোটামুটি সম্পাদক বলা যেতে পারে যে বাইরে মোটামুটি কোয়ালিটি অর্জন করেছে, আর বাকি পত্রিকাগুলোতে ফ্যাসিস্টটা পালিয়ে যাওয়ার পরে এখনো আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। অনেকে শুধু সম্পাদক বা বড় বড় দায়িত্বগুলো পালন করছে, এখনো স্কিল আসে নাই। এটা না আসার অনেক কারণ হচ্ছে 15 বছর তো আসলে 17 বছর তো আমাদের মানে যারা অভ্যুত্থানের পন্থী তাদের কেউ তো দেশে থাকতে পারে নাই। তো এখন আমরা মনে করি এখন নিরপেক্ষ সাংবাদিকতা করা উচিত। যদি এখন আওয়ামী লীগের মতোই আমরা বিএনপিকে মানে যেটা আমরা বলি তেল দিই, তাহলে বিএনপির ক্ষতিটাই করা হবে এখানে। অনেক ধন্যবাদ আমানুল্লাহ আমান আপনাকেও, এবং অসংখ্য ধন্যবাদ জয়নুল আবেদিন শিশির, দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই হাজারো শহীদের রক্তের বিনিময়ে আবার যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশ হয়ে উঠুক শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ হয়ে উঠুক একটি কল্যাণমূলক রাষ্ট্র। সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।